ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। 2010-এ যখন ক্লাস 7-এ পড়ি। ক্লাস 7-এ পড়েন? হ্যাঁ। তখন মোবাইল চালানোর প্রতি আমার ইন্টারেস্টটা বেশি ছিল। আপনি কত সালে আপনার মোবাইলটা হাতে পেয়েছেন? 2010 ক্লাস 7। ক্লাস 7-এ আপনি মোবাইলটা হাতে পেয়েছেন। কে কিনে দিয়েছে আপনাকে মোবাইলটা? এটা আমি নিজেই কিনি। নিজেই কিনেছেন? আমার কাছে কিছু টাকা ছিল এবং পরিবার থেকে কিছু টাকা নিয়ে 500 টাকা মিলিয়ে একটা মোবাইল আমি কিনি। সত্যি সত্যি মোবাইল আপনি কিনতে পারলেন? জি, ওটা ছিল চাইনিজ সেট ছিল। ওকে। তখন তো যখন মোবাইলটা ইউজ করতেছিলাম তখন হয়তো কোনো ভুলে সফটওয়্যারের নাড়াচাড়ায় ভয়েসটা চেঞ্জ হয়ে যায়। মোবাইলের ভয়েসটা চেঞ্জ হয়ে যায়, মানে মেয়ে ভোকাল ছেলে ভোকাল হয়ে যাবে। জি, এটা করা যায় চাইনিজ সেট গুলোতে? ওকে, আমি কোনো চাইনিজ সেট এখন পর্যন্ত ব্যবহার করিনি, আমার জানা নেই। যারা চাইনিজ সেট ব্যবহার করেন তাদেরকে আমরা একটা SMS পোলে নিতে চাই অনুষ্ঠানের শুরুতেই, কারণ আমরা বিশ্বাস করতে চাই কিনা এটা নির্ভর করছে আপনাদের পার্টিসিপেশনের উপরে। প্রিয় শ্রোতা, SMS পোল সম্পর্কে আপনার আইডিয়া আছে? সেটা হচ্ছে আমাদের এখানে যারা অতিথি আসেন তাদের যে সত্য প্রকাশের যে ঘটনাগুলো প্রকাশ করেন তারা, এবং সেই সত্য প্রকাশের কোনো ঘটনা যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে সঙ্গে সঙ্গে আমরা SMS পোলে যাই, এবং আমরা বিশ্বাস করি লাখো শ্রোতা যেহেতু আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন তাদের যে রায়টা দিবেন সেই রায়টাই শেষ পর্যন্ত সত্য রায়। ও যেটা বললো যে চাইনিজ সেটগুলোতে এরকম একটা অপশন থাকে, এবং সব চাইনিজ সেটগুলোতে থাকে সে ব্যাপারটা এরকম না। কিছু কিছু চাইনিজ সেটগুলোতে এরকম থাকে যে চাইলে আপনি মেল ভোকালকে ফিমেল করতে পারেন, ফিমেল ভোকালকে মেল করতে পারেন। আপনি এটা বিশ্বাস করেন কিনা? যদি আপনি বিশ্বাস করেন তাহলে লিখুন ইয়েস, YES, ইয়েস। যদি আপনি বিশ্বাস না করেন তাহলে লিখবেন NO, নো। লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আপনাদের পাঠানো ভোটগুলো নিয়ে কাজ করছে আমাদের টিম মেম্বার RJ সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। কিছুক্ষণ পরে আমরা কম্পিউটারের মাধ্যমে জেনে নেব SMS এর ফলাফল। আমরা ফিরে যাচ্ছি আবারও সত্য উদ্ঘাটনে। হ্যাঁ, তারপর আমি যখন মোবাইলটা নিই তখন ফার্স্ট টাইম একটা সিম নিই। তারপর তার 2 দিন পর আমি একটা মিস দিই একজনকে একটা নাম্বারে। ওটা মিস দেওয়ার পর ও 10 মিনিট পর ব্যাক করে। ওর নাম ছিল মামুন। মামুন? জি। মিস কল দিলেন, এটা কি আপনি যে কোনো একটা নাম্বারে দিয়েছেন নাকি আপনি কারো কাছ থেকে পেয়েছিলেন নাম্বারটা? জি, যে কোনো নাম্বার থেকে দিইনি, আমি পেয়েছিলাম নাম্বারটা। কার কাছ থেকে পেয়েছিলেন? পেয়েছি বলতে একটা টাকার মধ্যে নাম্বারটা ছিল, তাই দুষ্টামি করে দিয়েছি ফার্স্টে। টাকার ভিতরে নাম্বার লেখা ছিল, সেখান থেকে আপনি পেয়েছেন। ওকে, হ্যাঁ। আর দুষ্টামি করে আমি প্রায় দুষ্টামি করতাম, দুষ্টামি করে মিসটা দেই। তো 10 মিনিট পরে ব্যাক করে বলতেছে কি আপনি। আমি তখন ফোনটা রিসিভ করে আমি অপশনে গিয়ে ভয়েসটা চেঞ্জ করে বলতেছি আপনি কে। ও বলছে আমি মামুন। আমি বলছি কোথা থেকে বলছেন? বল টঙ্গী থেকে। আমি বলছি যে আমি তো সুমি, আপনি কি আমার সাথে কথা বলবেন? হ্যাঁ। বলছে কেন কথা বলবেন? আমি বলছি এমনি কথা বলবেন নি। বলছে আপনি কি আমার সাথে ফ্রেন্ডশিপ করবেন? আমি বলছি হ্যাঁ করবো। তারপর এক পর্যায়ে ওর সাথে অনেক কথা হয়। তো ওকে আমি এক পর্যায়ে বলি যে আমি একটা প্রবলেম আছে। ও বলতেছে কিসের প্রবলেম? আমি বললাম যে আমার মোবাইলে ব্যালেন্স নেই, তুমি আমার মোবাইলে ব্যালেন্স পাঠানোর ব্যবস্থা করো। তারপর আমার নাম্বার 100 টাকা পাঠালো 10 মিনিট পরে। তো যখন 100 টাকা পাঠালো তো আমার অনেক হেভি লাগছিল যে ফার্স্ট টাইম আমি টাকা পাইছি। 100 টাকা অনেক ছিল তখনকার সময়। ও মাঝে মাঝে আমার 2 দিন পর মোবাইল 100 টাকা ফ্লেক্সি করে দেয়। জি। সবাইকে আমি ব্যাপারটা বলি যে আমি যদি একজনের সাথে দুষ্টামি করে এরকম করতেছি কেমন লাগতেছে। ওরা বলতেছে যে তাই আসলে নাকি। ওনাকে অনেক ফানি মনে করতো, আমি মজাও করতাম। এই জন্য তারা আমাকে সাপোর্ট দেয় যে কথা বল। তো এক পর্যায়ে ওর কাছ থেকে আমি মামুন যে ওর কাছ থেকে আমি টাকা চাই 3000 টাকা। তো আমি বলছি যে আমার মামার ফ্লেক্সি দোকান আছে, উনি ওইখান থেকে 3000 টাকা পাঠাও, ওখান থেকে আমি 2600 টাকা পাবো। 2600 টাকা দিয়ে আমি ভাড়া দিয়ে আমি টঙ্গী আসতে চাই। আসলে কিন্তু আমি আসতে চাইছিলাম, মিথ্যা কথা বলতেছি। ও বলতেছে না এত টাকা দেওয়া সম্ভব না। সম্পর্কটা কি হয়েছিল ফোনে? আপনি কি করতেন আপনারা দুজন মিলে? যে কথা বলতাম, যেরকম প্রেমিকা যেরকম কথা হয় এরকম কথা। মানে আপনি তার প্রেমিকার সাথে ছিলেন? জি। এবং আপনার উদ্দেশ্য ছিল যেভাবে হোক তার কাছ থেকে টাকাটা হাসিল করা। তারপর প্রায় 1 মাসের মতো কথা হয়। তো ওর সাথে যখন লাস্ট টাইম টাকা চাই 3000 টাকা, উনি দিতে না করে, ওর সাথে আমার এক প্রকার ঝগড়া হয়। তারপর আমি বলেছি ঠিক আছে তুমি তো টাকা দিতে পারবো না এখন, ফোন রাখো আর ফোন করবা। ঠিক আছে এরকম করে চলে যায়। আরে ওরা ফোন টোন করে না, আমি সিমটা অফ করে দিই, অন্য একটা সিম নেই। তারপর আমি একটা নোকিয়া সেট কিনি। কেনার পর আমার কাজিন আমাকে বলে যে তুই তো ইন্টারনেট ইউজ করলে পারোস। তখন আমি ক্লাস 7 এর লাস্ট পর্যায়ে। তখন আমি বলি না এসব ভালো লাগে না আমার কাছে সারাদিন বসে থাকা। তারপর আবারও জিজ্ঞাসা করি যে কত টাকা, তো বলে এমবি সম্পর্কে বলে যে এত টাকা ঠিক আছে না। এমবি মানে মেগাবাইট? জি, মেগাবাইট। ওকে। তখন আমি বলি যে আমি ইউজ করবো। বলছে কিছু কিছু শিখাই দিছে। আমি আরেকটা সেট কিনি 7410। ওইখানে কেনার পর ওই ইয়াটা দিয়ে সফটওয়্যার গুলো সব আমার ভাই ঠিক করে দিল যে কিভাবে ইউজ করতে। তো ফার্স্ট টাইম মিগ নেই। মিগ? জি, মিগ। হোয়াট ইজ মিগ? মিগটা আসলে মেসেঞ্জার।
চ্যাট মেসেঞ্জার। কিছু জিনিস আপনি খুব ফাস্ট যাচ্ছেন, কিছু জিনিস আপনি একটু আমাদের শ্রোতা যারা আছে অনেকেই বুঝতে পারবেন না, যারা অনেকেই আপনার সেলফোন ইউজ করে কিন্তু ইন্টারনেট ইউজ করে না, তাদেরকে একটু বুঝিয়ে দিতে হবে। মিগ হচ্ছে একটা মেসেঞ্জার, জি। রাইট? প্রিয় শ্রোতা, অনেকেই ফেসবুক যারা ইউজ করেন তারা তো জানেন যে ফেসবুক ইজ ওয়ান কাইন্ড অফ মেসেঞ্জার, ইয়াহু মেসেঞ্জার, আপনারা এগুলোর সাথে পরিচিত আছেন। তো সেলফোনের কল্যাণে আমরা অনেক মেসেঞ্জারের সাথে পরিচিত, তার মধ্যে একটা হচ্ছে মিগ। ওকে, মিগটা আপনি নিলেন, তারপর? মিগটা প্রথমে আমি নিলাম, তো আমার ভাই আমাকে মিগ 3040 ভাই এটা কি আমাকে ডাউনলোড করে দেয়, তো আমাকে একটা আইডি খুলে দেয়। আইডি এখন পর্যন্ত আছে কিন্তু আমি এটা ইউজ করি না, রিয়েল আইডি ছিল। তো আমি বলছে যে এভাবে ইউজ করতে হয়, এভাবে চ্যাটিং করতে হয়। তো ফার্স্টে আমি বেশিরভাগ ক্ষেত্রে ইউকে রুম গুলোতে ঢুকে যেতাম, ওইখানে গিয়ে ইংলিশ অতটা জানতাম না, একদম লাস্টে 7 এর লাস্ট পর্যায়ে ছিলাম, তো ইংলিশটা জানতাম না। ইউকে রুমে ঢুকে যেতেন? ইউকে, ইন্ডিয়ান, চন্ডিগড় রুমে ঢুকে যেতাম। ওকে, ওইখানে গিয়ে আমার অনেকের সাথে একটু চ্যাটিং এর প্রতি আমার একটু আকর্ষণ আসে পড়ছে, মানে বুঝতে পারতেছি। আর এটাও অনেকে বুঝতে পারবেন না, একটু ইন্টারাপ্ট করছি আপনাকে। প্রিয় শ্রোতা, যারা ইয়াহু মেসেঞ্জার ইউজ করেছেন তারা তো জানেনই যে ওখানে কিন্তু অনেকগুলো ডিভিশন করে দেওয়া আছে, ভাগ করে দেওয়া আছে। আপনি চাইলে ইন্ডিয়ার লোকজনের সাথে চ্যাট করতে পারবেন, চাইলে ইউকের লোকজনের সাথে চ্যাট করতে পারবেন, চাইলে বাংলাদেশের লোকজনের সাথে চ্যাট করতে পারবেন। ঠিক একইভাবে ও যে মেসেঞ্জারের কথা বলছে সেখানেও কিছু ডিভিশন ছিল, এবং সেখানে ও ইউকে এবং ইন্ডিয়ান লোকজনের সাথে চ্যাট করতো। হ্যাঁ, তারপর? চার্ট করার পর আমার ইন্টারনেটের প্রতি তো একটা আসা পড়ে, কিন্তু প্রায় 24 ঘন্টা থেকে আমি প্রায় 12-13 ঘন্টা আমি অনলাইনে থাকতাম মিগে। জি। তারপর ওইখান দিয়ে আমার চাইনিজ সিটটা আছে। ওকে, ওখানে আমার মিগের ইয়াটা চলতেছে, চেটিং চলতেছে, ওটা মানে নেটের প্রতি আমার তত একটা আসা পড়ছে। তারপর আমি এই মোবাইলটা বিক্রি করে 10টা বিক্রি করে আমি তখন একটা 6700 এটা আমি কিনি। তখন আমি চায়না সেটটা বিক্রি করে দিই, কারণ ওটা কেনার জন্য ওটা বিক্রি করতে হবে। তখন চায়না সেটটা বিক্রি করে দেওয়ার পর আমি যখন 6700 আসলো, তখন আমি করি ফেসবুকটা নেই। আমার কাজিন আমাকে সবকিছু শিখিয়ে দিয়েছে কিভাবে ফেসবুক ইউজ করতে হবে। আপনি যেই সেটটাতে ফিমেল ভোকাল মেল করা যেত, মেল ভোকাল ফিমেল করা যেত, সেটা বিক্রি করে দিলেন? জি। ওকে, চার্ট হইতেছে না, মিগের মতো চার্ট হইতেছে না। বলতেছে এখান থেকে মিগের মতো চার্ট হবে না, কিন্তু তুমি যদি নিমবাজ নাও তাহলে নিমবাজ থেকে তুমি মিগের মতো চার্ট করতে পারবে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, কিভাবে নিমবাজ নিতে দিব? বলছে যে মোবাইলটা আনো, আমি নিমবাজটা দিতেছি। তখন আমি ফেসবুক চ্যাটটা কানেক্ট করি, কানেক্ট করার পর দিয়ে চার্ট করতে খুব ভালো লাগতেছে। ফেসবুক ফ্রেন্ডদের সাথে চার্ট করতেছি, আবার নিমবাজের ফ্রেন্ডদের সাথে চার্ট করতেছি। তখন একবার ভাবলাম যে একটা মেয়ের নাম দিই, তখন আমি ফার্স্টে দিলাম ফারিয়া নাম দিলাম। ফারিয়া? জি। আমার একটা চ্যাটিং হইতে গিয়ে একটা আইডির সাথে চ্যাট হয়, ওটা ছিল, ওর নামটা আমার মনে নেই, ওটা আইডিটা মনে আছে আমার। ওর আইডিটা ছিল সাথী.ak। ও আমাকে একদিন হ্যালো জানায়, তো আমিও হাই জানাই, এরকম ভাবে ওর সাথে আমার চ্যাটিং হয়। ও ছিল বাংলাদেশি, ও ছিল তখন সৌদি আরবে জব করতো। সাথী? ওকে, তারপর? তখন আমি আবার আমার ডিসপ্লে নেমটা চেঞ্জ করি, তখন আমার ডিসপ্লে নেমটা দিয়ে সোমা। ওখানে আমার এক ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের ছবি ছিল, ওইখানে আমি প্রোফাইলে আমি অ্যাড করি, ও পিকচারটা এখন আমার কাছে আছে। ওকে, তারপর ও আমাকে হ্যালো জানায়, এভাবে কথা চ্যাটিং হয়। চ্যাটিং হওয়ার পর ওকে আমি একটা কথা বলি যে আমার কিছু প্রবলেম আছে। বলছে কি প্রবলেম? বলছে আমার মোবাইলে ব্যালেন্স আমি এমনি নিতে পারতেছি না, তুমি আমার মোবাইলে ব্যালেন্স পাঠানোর ব্যবস্থা করো। বলছে তোমার নাম্বার দাও। নাম্বারটা দেওয়ার পর ও আমাকে ফার্স্টে টাকা পাঠায়নি, চেটিং এ বলতেছে যে তুমি টাকা পাইছো? আমি বলছি না, টাকা তো পাইনি। টাকা তুমি অলরেডি পাঠাই দিছি। আমি বলছি না, টাকা পাইনি। তো বলছে ব্যালেন্স চেক করো। ব্যালেন্স চেক করার পর দেখলাম 168 টাকা আসছে। তো নেক্সট ডে ওর সাথে যখন আমার চ্যাটিং হতো, ওর সাথে সাথে আরো 2 জনের সাথে চ্যাটিং হতো। একজন ছিল ঢাকার, আরিফ করে নাম, ও সৌদিতে থাকে। ও আমাকে বলে যে আপনি যদি আমাকে আপনার শারীরিক কিছু পিকচার দেন তাহলে আপনাকে আমি 10,000 টাকা দেবো। তারপর আমি বলি যে না, আমি সব দিতে পারবো না। বলছে কেন দিতে পারেন? আমি বলছি না, আমি দিতে পারবো না, কারণ আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। তারপর ও আমাকে বলে যে আমি তো আপনাকে টাকা দিতে চাইতেছি। বলছি না, আমি টাকা নেবো না, আপনার সাথে চ্যাটিং করার দরকার নেই। ওকে আপনার নাম্বারটা দেন। ওকে আমি নাম্বারটা দিই, ও আমাকে ফোন করে বলতেছে যে আপনি আমার সাথে কথা বলেন। আমি এখন আমি বিজি আছি, চ্যাটিং আসেন, চ্যাট করতে পারবো। আমি অ্যাকচুয়ালি একসাথে আমি 5 থেকে 6 জনের সাথে আমি চ্যাটিং করতাম। আপনি একটু দেখাবেন আমাদেরকে আপনি কিভাবে করতেন? ফিমেল ভোকালটা আপনি কিভাবে করতেন ছেলেটার সাথে? ধরেন আপনি গলায় চাপ দিয়ে বলেন, দেখি একটু শুনি আমরা। হ্যালো, কে বলছেন? এরকম ভাবে চাপ দিয়ে আমি রুমাল দিয়ে মোবাইলে মাউথ স্প্রেটা রুমাল দিলে কথাটা ক্লিয়ার যায়। আচ্ছা, বিশ্বাস করতো। বলতেছে ফার্স্টে আমি বলতো যে তোমার আইডিটা ফেক। আমি বলতেছি আইডিটা ফেক আপনি কিভাবে বুঝলেন? বলতেছে তুমি যে আমার সাথে কথা বলো তাইলে আমি বুঝতে পারি তোমার আইডিটা ফেক কিনা রিয়াল। তারপর আমি কথা বলি, তো ওরা বুঝে যে ঠিক আছে তুমি রিয়াল, আমি বুঝতে পারছি, টাকা পাঠাবো। ওকে নাম্বারটা দেই। ও আমাকে বলে যে ফোনে এক ধরনের শারীরিক সম্পর্ক আছে, তুমি কি সেটা জানো? আমি বলছি যে কি সেটা? বলতেছে তুমি আমার সাথে ফোনে শারীরিক কথা বলবা কিছু,
এই জন্য আমি তোমাকে 300 টাকা ফ্লেক্সি দেবো। ফার্স্টে রাজি হয়নি। তারপর আমি নেক্সটে বলি যে আচ্ছা ঠিক আছে, আপনি যদি ফার্স্টে টাকা পাঠান তাহলে আমি করবো। ও বলে যে না, আগে ফার্স্টে করো তারপরে আমি করবো। তো আমি রাজি হই না। তারপরে এক পর্যায়ে আমি বলি যে ঠিক আছে, আপনি ফোন দেন। তখন রাত্রে 12টা 12:30 বাজে। ও আমাকে ফোন দেয়, ওর সাথে আমার হয় একটা শারীরিক এই কথা। ধরনের সম্পর্ক, এটা কি আপনি টাকার জন্যই করলেন এটা? জি এবং আপনি একটা মেইলের সাথে ক্লাস 7-এ আপনি পড়েন। নাসি, আপনি আজকে এখানে এসেছেন, সেই জায়গাটা থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু দুটো জিনিস এখানে জানার আছে। একটা হচ্ছে ক্লাস 7-এ আপনি পড়েন, বয়সটা তখন আপনার অনেক অল্প। জি 1, 2 নাম্বার হচ্ছে আপনার তখন পড়াশোনার বয়স, আপনি এগুলোর পিছনে সারাদিন রাত লেগে থাকতেন, রাইট? পড়াশোনার ব্যাপক ক্ষতি হতো, হতো না? জি। হ্যাঁ। আর 3 নাম্বার হলো যেই সম্পর্কটার প্রথমটা হচ্ছে একটা ভুল ছিল আপনার জীবনে, যে ওই সেটটা আপনার হাতে এসে পড়া, না বললে হয়তো আপনি এইভাবে এইদিকে আসতেন না। তারপরে এই সেটটা আপনার যে অচেনা একটা যে জীবন, যেটা আপনি বড় হয়ে পরিণত বয়সের দিকে যাওয়ার কথা, সেখানেও আপনাকে একটা ব্যাডলি মোটিভেটেড করছে। আপনি সেদিকেও রায় দিয়ে দিলেন শুধুমাত্র টাকার জন্য। জি। তারপর তারপর ওর সাথে আমার হয় প্রায় 10 থেকে 15 মিনিট কথা হয়। ও বলে, আমি বলি। তারপর ও বলে যে ঠিক আছে, টাকা পাঠায় দেবো। তো অ্যাকচুয়ালি সকাল পর্যন্ত অপেক্ষা করার পর টাকাটা আসেনি। তারপর ও টাকা পাঠায় না, ফ্রেন্ড লিস্ট থেকে ওকে ডিলিট করে দিই। তখন আমার নামটা সোমা নামে ছিল। তখন একজন এসে বলে যে হ্যালো। ওর আইডিটাও ছিল সাথী.ak। আর তখনকার সময় আমার ওই সাথী.ak এর সাথে সম্পর্কটা আমার নষ্ট হয়ে যায়। ও আমার মোবাইলে অনেক টাকা ফ্লেক্সি করে, প্রায় 2 থেকে 4,000 টাকা ফ্লেক্সি করে। এই একইভাবে আপনারা এটা করতেন? হুম। তারপর ওর সাথে আমার সম্পর্ক ডিলিট হয়ে যায়। তখন আবার এই একই নামে আমাকে ইয়া করে। আমি বলছি আপনি কি ওই সাথী.ak? বলছে না, আমি তো ইলিয়াস। আপনি কোথায় থাকেন? বলছে আমি কক্সবাজার। নাও? বলছে এখন আমি সৌদিতে জব করতেছি। আমি বলছি, ঠিক আছে, ভালো। তো ও বলছে আমার সাথে কি আপনি বন্ধুত্ব করবেন? আমি বলছি কেন? বলছে আমার একটা ভালো বন্ধু দরকার, মেয়ে বন্ধু। আমি বলছি, ঠিক আছে করবো, কিন্তু কোনোদিন প্রতারণা করবেন না তো? ও বলছে না, তুমি যদি চাও তোমাকে আমি বিয়ে করবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বিয়ে করতে রাজি। তারপর ওর সাথে আমার প্রায় সময় চিটিং হতো, আমার নাম্বার নেয়, ওর সাথে আমার কথা হয়। দিনে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতন কথা হয়, রাত্রে কথা হয়। তো ওকে আমি একদিন বলি যে আমার মোবাইলে 500 টাকা ফ্লেক্সি করো। ওয়েট করো, আমি 10 মিনিট পাঠিয়ে দিতেছি। তারপর আমি এক অনুষ্ঠানে চলে আসি। তো তখন টাকাটা আসে নাই। সন্ধ্যায় যখন বাড়িতে যাই তখন দেখলাম যে টাকা আসছে 494 টাকা। তখন আমি খুব খুশি হলাম। তখন আমি মেগাওয়াট নিয়ে আমি আমার নেটে ঢুকলাম। ঢুকার পর ওকে আমি বললাম যে থ্যাঙ্কস টাকাটা পাঠানো। বলছে যে 500 টাকা কোনো কিছুই না, তুমি যদি আমার সাথে ভালোভাবে সম্পর্ক রাখতে পারো তাহলে তোমাকে আমি অনেক টাকা দেবো। বলছে যে, আমি বলছি কত টাকা দিবেন? বলছে তোমাকে অনেক টাকা দেবো, যত টাকা চাও তত টাকা দেবো, কিন্তু তুমি আমাকে বিয়ে করতে হবে। আমি বলছি হ্যাঁ, আমি আপনাকে বিয়ে করতে পারবো, কিন্তু আপনাকে আমাকে টাকা দিতে হবে। তারপর ও বললো আচ্ছা ঠিক আছে, কত টাকা চাও তুমি? আমি বলছি যে এখন আমার 5,000 টাকা দরকার। ও বলতেছে আচ্ছা ঠিক আছে, তোমাকে 5,000 টাকা দেবো, তুমি 2 দিন অপেক্ষা করো। একদিন আমার মোবাইলটা হাতে কাপড়ে ডিসপ্লেটা ভেঙে যায়। তখন ওকে আমি মিস দিই। মিস দেওয়ার পর সাথে সাথে করার পর আমি বলতেছি আপনি কি আমার সত্যি সত্যি ভালোবাসেন? হ্যাঁ বলতেছে হ্যাঁ। আমি বলতেছি যে সত্যি সত্যি ভালোবাসেন, আপনি এখন 2,000 টাকা পাঠান, আমি মোবাইল ঠিক করবো, মোবাইল নষ্ট হয়ে গেছে। হ্যাঁ বলছে ঠিক আছে, অবশ্যই পাঠাবো। বলতেছে কিভাবে পাঠাবো? আমি বলছি যে আমার তো অ্যাকাউন্ট নাম্বার নাই, আপনি কিভাবে পাঠাবেন? ও বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমার নাম্বার আমি পাঠাই দিই, তুমি উঠে। আমি বলছি না, এভাবে পাঠালে উঠানো যাবে না। যেহেতু এর আগে আমি বলছিলাম আমার ফ্লেক্সি দোকান আছে, ওইখান থেকে আমি ওইখানে নাম পাঠাই দিই। আমি বলছি ওইখানে পাঠানো, আমি ওইখান থেকে উঠে নিই। ওর সাথে আমার সকালে কথা হয়। তারপর দিন সকালে ও মামার ফ্লেক্সির ইয়াটাই টক টাইমের মোবাইলটায় 2,000 টাকা পাঠায়। তো আমার মামা আমাকে 1,600 টাকা দেয়। ওইখান থেকে 1,600 টাকা পাই। তখন আমি মোবাইলটা ঠিক করি না। তখন ভাবলাম যে এটা ঠিক না করে আমি আরো কিছু টাকা নিয়ে আমি ভালো সেট কিনি। তারপর ওকে আমি আবার বলি যে আমার আরো 3,000 টাকা লাগবে। বলতেছে কেন? আমি বলতেছি যে আমি তো নতুন সেট কিনবো একটা, 7-8 হাজার টাকার মধ্যে যেতে ভালো ইয়া দেয়, প্রবলেমে না পড়ে, যদি নষ্ট না হয় এই জন্য আমাকে ভালো সেট কিনতে দেয়। ও বলছে আচ্ছা ঠিক আছে, তোমাকে আরো 3,000 টাকা দেবো। আমি বলছি কবে দিবেন? বলছে কয়েকদিন ওয়েট করে আমি দেবো। কয়েকদিন ওয়েট করার পর ও একদিন বলে যে আমি তোমাকে শুক্রবারে টাকা পাঠিয়ে দেবো। বলছে অ্যাকাউন্ট নাম্বার দেয়। বলছে অ্যাকাউন্ট নাম্বার তো নাই। বলছে আইডি নাম্বার আসেনি। বলছে আইডি নাম্বার তো নাই। বলছে ঠিক আছে, আমি ব্যবস্থা করে দেবো, তুমি ওয়েট করে শুক্রবার পর্যন্ত। তখনকার সময়ে আমার আরো 2 জনের সাথে চিটিং হইতেছে এরকম। এই ব্যাপারে 3,000 টাকার কথা বলে আমাকে বলে যে শুক্রবারে, সবাই 3 জনই একসাথে বলো যে শুক্রবারে টাকা দেবে। একটু প্রবলেম পেরে গেলাম। মানে একই সাথে আপনি 2-3 জনের সাথে একই রকম বিহেভ করছেন? হ্যাঁ জি, 3 জনের সাথে। একজন ছিল, ওটা ফেক আইডি ছিল, কিন্তু আমার কাছে বলে দিয়েছে ওটা ছিল সুমি, ওটাও সৈদি। ও আমাকে বলে দিয়েছে আমি মেল। আরেকটা ছিল রাসেল, ওটা মেলি। ও আমাকে বলে দিছে যে আমি তোমাদের টাকা পাঠাবো, কোনো সমস্যা নেই। একসাথে আমার 3 জনের সাথে চেটিং হইতেছে টাকা ব্যাপারে। তো 3 জনে বলছে যে শুক্রবার সকালে পাঠিয়ে দিবে। বলছি কটার সময় পাঠাবেন? বলছে 8টার সময়। দেখুন বাংলাদেশের সময় 11টা। তখন আমি 10:30টার সময় বাজারে চলে গেলাম যাতে ইয়া হয়। তোরা বলছে কিভাবে টাকা নিবে? আমি বলছি যে আমাদের এখানে ডাচ বাংলা আছে, মোবাইল ব্যাংকিং, ওইখানে আপনি ব্যাংক থেকে পাঠিয়ে দিলে আমি টাকাটা নিয়ে নেব। তারপর সকাল হয়ে গেছে, ওদের কোনো কানেক্ট নেই, ওরা অফলাইনে গেছে, নাম্বার দেয় নাই আমাকে।
ও আমাকে বলে যে আমার আকামারও চলে গেছিল, এই জন্য তোমাকে টাকা পাঠাতে পারিনি। আমি বলছি এখন তো পারবেন? হ্যাঁ এখন পারবো। ও আমাকে একদিন ফোন দিয়ে বলতেছে তোমার টাকা আমি পাঠাই দিচ্ছি। আমি বলছি কিভাবে পাঠাইছেন? বলছে যে গোপন নাম্বারে পাঠাইছি। আমি বলছি গোপন নাম্বারটা কি? কয় তোমাকে আমি একটা আইডি নাম্বার দিতেছি, এই নাম্বারটা শো করলে তোমাকে ইসলাম ব্যাংক থেকে 3000 টাকা দিয়ে দিবে। তখন আমি নিজে গেলাম ব্যাংকে, ও আমাকে একটা নাম্বার দেয়, আইডি নাম্বার। ওখান গিয়ে আমি ইসলাম ব্যাংকে শো করলাম, তখন বলে যে কার নামে আসছে? আমি বলছি সোমা নাম। বলছে ওকে আসতে হবে। আমি বলি ওকে আসতে হবে, ও তো বাড়িতে নেই। বলছে না, বাড়িতে না থাকলে ও আসতে হবে, টাকা পাবেন না। তারপর আমি তখন বাড়িতে চলে এলাম। তখন আমি ভাবতেছি কিভাবে টাকাটা আনানো যায়। তখন আমি একটা ফেক একটা ধর্ম নিবন্ধন সোমা নামে কপি করে, কম্পিউটার থেকে কপি করে আমি একটা সোমা নামে একটা জন্ম নিবন্ধনে কাট করলাম। তারপর ওটা নিয়ে তারপর আমি আমার সব গার্লফ্রেন্ডদেরকে ফোন দিয়ে বলতেছি আপু আমাকে হেল্প করতে হবে। বলছে কি হেল্প? বলছি এভাবে টাকা আসছে, আপনি আপনার 2 কপি ছবি লাগবে, আপনি যাইতে হবে। বলছে না ভাই আমি পারবো না। অনেককে বলছি, বলার পর পারে নাই। যেখানে আমার শাখাটা ছিল ইসলামী ব্যাংকের, ওইখানে সাথে একটা মেয়ে ছিল, ওকে বলছিলাম, ও বলছে যে আমি চেষ্টা করবো। ও আমাকে সকালে বলে যে আমি পারবো না, কারণ আমি অফিস থেকে বেরোতে পারি না। আমি বলছি ওকে ঠিক আছে। অনেক কষ্ট আরেকটা ফ্রেন্ডকে আমি রাজি করাই, ও আমার সাথে যায়। গিয়ে ওর 2 কপি ছবি উঠে আমি ব্যাংকে শো করি। তারপর ওনার আমার 3000 টাকা দেয়। ওইগুলো নিয়ে আমি বাড়িতে চলে আসি। বাড়িতে যাওয়ার সময় ও আমাকে বলছে যে টাকা পাইছে? আমি বলছি হ্যাঁ পাইছি। ও বলছে যে ইয়া করো, তোমার কিছু পিকচার দাও। আমি বলছি আচ্ছা ঠিক আছে দেবো। কিন্তু যখন আমি প্রোফাইল পিকচারটা লাগাইছিলাম, তখন এর সাথে কিছু মিলে 2-1টা মেয়ের ছবি ছিল, ওইগুলো আমি ওকে সেন্ড করি। বলছে না 2টা ছবি ভালো হবে না, তোমার 10টা ছবি আমার দরকার। তারপর আমি কি করবো, 10টা ছবি তো পাওয়া সম্ভব না। ফেসবুক চেকিং করলাম, পাইতেছি না। মানে এক সময় একটা আইডি পাইলাম, একটা মেয়ের আইডি। ওই মেয়ের আইডি থেকে প্রায় 20 থেকে 22টা ছবি আমি ডাউনলোড করি একই চেহারার। তারপর ওকে আমি এগুলো দিই। ও বিশ্বাস করে বলে যে আচ্ছা ঠিক আছে। কয়েকদিন পর আমি আবার ওকে বলি যে আমার আরো 5000 টাকা লাগবে। ও বলে যে কেন লাগবে? আমি বলছি যে আমি এবার মোবাইল কিনবো, আমি 5000 টাকা লাগবে। ও বলে যে ঠিক আছে 5000 টাকা বাড়াবো, কিন্তু একটা শর্ত আছে। আমি বলি কিসের শর্ত? তখন ও আমাকে বলে যে তোমার নোট কিছু পিকচার আমাকে দিবা, তাহলে তোমাকে আমি 5000 না, তোমাকে 10,000 টাকা দেবো। তা আমি তো আপসেট যে কিভাবে নোট পিকচার আমি কালেক্ট করব। তখন আমি ডাউনলোড করার পর ওকে আমি সেন্ড করি। ও আমাকে বলে যে ফেক, এগুলো তোমার ছবি না, এগুলো তুমি ডাউনলোড করছো, কিভাবে যেন বুঝে। তো আমি বলছি ঠিক আছে আমি ডাউনলোড করছি, কিন্তু আমার ছবি আমি দিতে পারবো না। বলছে কেন দিতে পারবো না? বলছি আমার পারিবারিক সমস্যা হবে, আমার যেহেতু প্রবলেম হয়ে দিতে পারবো না। কারণ আমি আসল কথা হচ্ছে আমি তো পাবো কোথায় এগুলো পিকচার গুলো। তো ও আমাকে বলে যে যেহেতু পিকচার দিতে পারবো না, তাহলে আমি টাকাও দিতে পারবো না। তারপর ও আমাকে নোট পিকচার গুলো দিতে বলে, কিন্তু আমি দিই না। এই জন্য ওর সাথে আমার সম্পর্কটা ডিসকাস হয়। তারপর আমি আরেকটা আইডি খুলি নিমবাজি ফারিয়া নামে। যখন ফারিয়া আইডিটা আমি ওপেন করি, তখন আরেকটা ছেলের সাথে আমার কালেক্ট হয়। ওর নাম ছিল সোহেল আহমেদ। ওর বাড়ি ছিল এয়ারপোর্টের সাথে, ও এখন সৌদিতে আছে। ও আমাকে হ্যালো বলে, তো আমি বলতেছি কথা বলতেছি। ও বলতেছে যে মানুষ খুব বেইমান। আমি বলতেছি কিন্তু আপসেট হয়ে গেছে, কেন কারে বলতেছে? ও বলতেছে তোমার মতন আরেকটা মেয়ের সাথে আমার এরকম সম্পর্ক হয়েছে। আমি বলছি কে? বলছে ওর নাম এনি, ও ঢাকায়। আমি বলছি যে ও কি? বলছে যে ও অনেক নোট পিকচার দিছে, অনেক টাকা পাঠিয়েছে, কিন্তু এখন আমাকে ভুলে গেছে। তাই আমি বলছি আমি এখন আপনার জন্য কি করতে পারি? বলছে যে কি করবে, কারণ মানুষের প্রতি আমার বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে। আমি বলছি আমার সাথে ফ্রেন্ডশিপ করেন? বলছে না। কারণ ওকে আমি বলছি আমার সাথে ফ্রেন্ডশিপ করার কারণ হচ্ছে যে নোট পিকচার দেওয়ার সাথে তো ও মানুষকে টাকা দিয়ে দেয়। এর আগে অ্যানি নামে ও মেয়েটাকে দেয়, আর আমি শিওর হতে পারি যে ও আমাকে অ্যানি আইডিটাও দেয়। তখন আমি অ্যানির সাথে অ্যাড করার পর অ্যানির সাথে আমার চার্ট হয়। ওকে আমি বলি যে সোহেলকে কাউ চিনো? হ্যাঁ চিনি। কত টাকা আনছো? ও বলছে যে 26,000 টাকা আনছি। আমি বলছি ওকে। আমি তখন বুঝতে পারি ওর অনেক টাকা, ও আমাকে টাকা দিয়ে দেয়। তারপর ওর সাথে ইয়া করি, ও আমার নাম্বার ফ্লেক্সি করতো বেশি, তো ফ্লেক্সিতে আমি টাকা নিয়ে আসি। ও এক প্রকারে ও আমার নোট পিকচার চায়, ওকে আমি দিই। কিন্তু ও আমাকে বলে যে তুমি তোমার নোট পিকচার দিবে, বাট তোমার মুখ সহ দেখতে হবে, ফেস সহ। জি। কিন্তু ফেসের সাথে আমার প্রোফাইল পিকচার সাথে কোনোদিনও মিলবে না, কারণ যে প্রোফাইল পিকচারে আমি যে ম্যাটার ছবি দিছি, ওই ম্যাটার কোনো নোট পিকচার আমার কাছে নেই। এই জন্য ও বললো যে না দিতে পারলে তোমার সাথে সম্পর্ক আমার ডিসকাস হবে। আমি কিছু করার নেই। বলছে যে তোমাকে আমি 20,000 টাকা দেবো একদিনে, তোমাকে একটা নোট পিকচার দেয়। আমি বলছি এত যখন ইচ্ছুক তখন ডাউনলোড করলে তো পারেন। বলছে যে না, ডাউনলোড করাটা তোমার ট্যাগ হইলো না, তোমার খুব ইন্টারেস্ট। তাই বললাম আচ্ছা ঠিক আছে আমি পারবো না দিতে, কিন্তু আপনি মুখ ছাড়া আমি ছবি দিতে পারবো। ওই জন্য আমি টাকা দিলে পারেন দিবে, না দিলে নাই। ওর সাথে আমার এখনো চাট হয়, মাঝে মাঝে এখনো চ্যাট হয়? জি। এখন আমি 2 দিন ধরে অফ করছি। ওকে। তারপর ও বলে ঠিক আছে না দিলে কিছু করার নেই। একটু আগে সুমন ভাইও দেখছে যে ও আমাকে বলছে, আর যে সুমন, জি, ও আমাকে বলছে যে
হ্যাঁ বউ কোথায় গেল এখন পর্যন্ত আমাকে বলছে। মানে চ্যাটে সুমন দেখেছে এটা টেস্ট করে যে আপনার সাথে কমিউনিকেশনটা কি। আপনি কত টাকা নিয়েছেন তার কাছ থেকে? তার কাছ থেকে ফ্লেক্সি থেকে অনেক টাকা আসে, আমি হিসাব নেই। আপনি এ পর্যন্ত এভাবে কত টাকা এভাবে মানুষের কাছ থেকে নিয়ে এসেছেন? ফ্লেক্সি থেকে কমপক্ষে 20 থেকে 22 হাজার টাকা হবে। 20 থেকে 22,000। আর এছাড়া এইভাবে ক্যাশ? এভাবে ক্যাশ আমি নিয়েছিলাম 20,000 টাকার মতন হবে। প্রায় সব মিলিয়ে আমরা বলতে পারি 40 থেকে 50,000 টাকার মতো। জি। আমরা যেটা দেখলাম যে আপনি মাল্টিপ্লিসিটি যেটাকে বলে, আপনি অনেক লোকের সাথে এই একই কাজ করে টাকা পয়সা হাতাতেন। এছাড়া আর কি আছে স্টোরি আপনার? একটা ওয়েবসাইট আমি দেখলাম বিপিএল খেলার সময় যে এখানে অনেক কিছু কেনা বেচা হয়। তো তখন আমার একটা মোবাইল কেনার জন্য একটা ইয়ে ছিল যে ভালো দেখে মোবাইল কিনবো আর বিক্রি করবো একটা। ওই জন্য আমি বিক্রির জন্য একটা অ্যাড দিই, প্রাইস দিই 3,500 টাকা। আমি একদিন হাঁটতেছিলাম, তো আমার ফ্রেন্ড বলতেছে যে ভাই কিছু টাকা দরকার। আমি বুঝছি যে আমাকে টাকা করার একটা পদ্ধতি আছে। বলতেছে কিসের পদ্ধতি? ও বলতেছে যে টাকা কাম করার জন্য। আমি বলছি আমি লোক আনবো, তোরা রেডি থাকবি, লোক আসবে, টাকা তোদের হাতে দিয়ে দেবে, এরকম ভাবে কথাটা বললাম। বলছে যে আসলে নাকি? বলছে হ্যাঁ। ওই ওয়েবসাইট থেকে আমি ইয়ে করলাম, একটা অ্যাড দিলাম স্যামসাং গ্যালাক্সি S2, ওটা অনেক বিগ প্রাইস। তো ওটা আমি দিলাম 8,000 টাকা। যেহেতু অনেকেই ইয়ে হয়ে গেছে, রাফি নাম দিছি, নাম্বারটা দিয়ে দিছি, অনেকে ফোন দিয়েছে। ফার্স্ট টাইম এক ছেলে ফোন দেয় ফেনী থেকে, বলতেছে কে রাফি ভাই? বলছে হ্যাঁ। আপনাকে অ্যাড ছিল স্যামসাং গ্যালাক্সি S2। তো একই সাথে আমি একই দিনে এক সময়ে দুইটা অ্যাড দিই, একটা ছিল সিম্ফনি W80 আর একটা ছিল স্যামসাং গ্যালাক্সি S2, দুইটা থেকে। তারপর ওদেরকে ওরা আমাকে ফোন দেয়, বলতেছে আজকে আমি চলে আসবো। আসলে কিন্তু আমার সাথে কোনো স্যামসাং গ্যালাক্সি S2 ছিল না। ফার্স্টে আসে একটা ছেলে কুমিল্লা বিশ্ব রোড থেকে, ওর নাম ছিল সায়ান। ও বিবিএ করে, ও আমাকে বলে যে ভাই আমি আসতেছি। ও আসে, আসলে ও আমার সিটটা নেওয়ার জন্য মানে সম্পূর্ণভাবে প্রস্তুত ছিল। ও আমার দোনোটা আইডি দেখে বলে যে দুটোটাই নেবে। আর দোনোটার প্রাইস একসাথে ছিল 12,500 টাকা। ও 12,500 টাকা, ওর মোবাইল আর ও হাতে ঘড়ি ছিল, এগুলো ও নিয়ে আসে, হাতে নিয়ে আসে। তারপর ওকে আমি যেভাবে যাবে বলে ও এভাবে কাজ করতেছে। যখন বাজারে আসে, তখন ওকে আমি বলি যে ভাইয়া, ওর সাথে আমি হ্যান্ডশিপ ধরে বলতেছে যে ভাইয়া তুমি তো অনেক দূর থেকে আসতো, আসো বাড়িতে আসো, মামার বাড়ির সামনে। আসলে মামার বাড়ি ছিল না সামনে, বলছে মামার সামনে, ওইখান থেকে মোবাইলটা নিয়ে যায়। ও আমার কথায় রাজি হয়ে গেল, বলতে চাইছে ঠিক আছে ওকে আমি যাবো। ওকে যখন আমরা চকটায় নামানোর পর 4-5 জন ওকে ধরে বলো যে ভাইয়া যা আছে দিয়ে যাও। আমাকে বলতেছে ভাই রাফি ভাই এটা কি হলো? বলছে ভাই কিছু করার নাই তো, আমি এই জন্য আনছি আপনাকে। বলছে তাই? বলছে ও দিতে চাইছিল না, কিন্তু পেছন থেকে 2 জন রাপুর দেয়, ও সবগুলো দিয়ে দিল, হাতের ঘড়িটা, মোবাইলটা, টাকাটা। এবং ওর কাছে কোনো টাকা ছিল না, এই জন্য আমি আমার কাছ থেকে 200 টাকা ওকে দিলাম যে গাড়ি ভাড়ার জন্য। তারপর ও চলে যায়, রুকিটা আগায় দিই, তারপর ও চলে যায়। তারপর এখান থেকে আর কোনো প্রবলেম হয় নাই। তারপর আরেকজন আসে, ওর নাম ছিল হাবিব। ও আসে কুমিল্লা বিশ্ব রোড থেকে। ও আমাকে ফোন করে অনেক মানে ভালোভাবে কথা বলতে, ওর সাথে আমি ভালোভাবে কথা বলি, ওকে আনি। ও এক ঠিক জায়গা মতনই আসে, আইসা ওর সাথে আমি হ্যান্ডশিপ হয়। বলছে যে আচ্ছা ঠিক আছে, তুমি কি মোবাইলটা সাথে নিয়ে আসছো? আমি বলছি না, তো আমি সাথে নিয়ে আসছি, মামার বাড়িতে রেখে আসছি, আপনি ওখানে আসতে পারেন। ও বলছে না আমি যাবো না। আমি বলছি ঠিক আছে আপনি ওয়েট করেন, আমি তাহলে বাড়ি থেকে নিয়ে আসি। বলছে আচ্ছা ঠিক আছে, আমি ওয়েট করলাম। তাহলে আমি সরাসরি বাড়িতে রুমে এসে বসে থাকলাম। ও আমাকে ফোন দেওয়ার পর ও বলতেছে যে রাফি তুমি কোথায়? আমি বলছি যে আমি তো বাসায় গেছো কেন? আমি বলছি আমি আপনার সাথে মোবাইল বিক্রি করবো না। বলতেছে কেন বিক্রি করবো না? আমি বলছি আপনি যদি আমার সাথে আসতেন ভালোই তো। তো বলছে ঠিক আছে, তুমি প্রতারণা করছো, ঠিক হয় নাই। তারপর রাতে 12টার সময় একটা ফোন আসলো হাবিব ভাইয়ের নাম্বার থেকে। ও আমাকে বললো যে রাফি তুমি তো কাজটা ভালো করো নাই, তুমি আজকে রাত্রে ঘুমাও, সকালে কি হবে তুমি তোমার সেটা জানো না। আমি বলছি আমি একটু ঘাবড়াই গেলাম। তাই আমি বলতেছি ভাই কিন্তু আপনার সাথে মাপ চাই। বলছে মাপ তোমাকে আমি করবো না। তুমি কি মনে করছো তোমাদের এলাকায় আসছি রাতে 10টা বাজে আসছি, কি এভাবে আসছি খালি হাতে আসছি? আমার পেছনে কিছু নাই, আমার পেছনে অনেক লোক ছিল। ওই যে ভাইয়ের হুন্ডাটা দেখছো না, এই হুন্ডাটায় আমার ভাই বসা ছিল। তোমার আমি কালকে খোঁজ খবর নিবো। আমি বলছি সরি ভাই, অনেক কিছু বলছে, ও রাজি হয় না। বলছে ঠিক আছে তোমার খবর আমি সকালে নিতেছি। তারপর আমি ওটা আছে ভয় পাইতেছি, তারপর মোবাইলটা সাইলেন্ট করে আমি শুইলাম। আবার 10 মিনিট পর আরেকটা ফোন আসলো, ওটা কুমিল্লার ও নেতা ছিল। তো ও আমাকে ফোন করে বলছে যে কি ভাই তুমি কি রাফি নাকি? আমি বলছি হ্যাঁ। কুমিল্লা থেকে কারি নিছো? আমি বলছি হাবিব নামে একটা ছেলে আসছিল। যে হাবিব নামে ছেলে আসছিল ও তো আমার ভাই, ও যে কাজটা করছো তুমি ঠিক করো নাই। আমি বলছি কেন ভাই? তুমি সকালে টের পাইবা। খুবই ভয় পাই, কারণ আমি তো তখন সন্ত্রাসী করি না, যাতে আমি লোক নিয়ে যাবো। তারপর আমি চিন্তা ভাবনা করে রাত্রে ঘুমিয়ে যাই। সকালে যখন আমি ফ্লেক্সি করার জন্য বাজারে যাই, তখন দেখছি অনেকগুলো লোক আমাকে খুঁজছে, কিন্তু ওইখানে আমার নামটা চেঞ্জ ছিল, এই জন্য আমাকে খুঁজে পাইনি। বাট আমি তখন বাড়িতে চলে আসছি, তখন এই কাজগুলো ছাইড়ে দিই। এই হচ্ছে আপনার সত্য প্রকাশ। জি। কেমন লাগছে এখন এগুলো প্রকাশ করার পরে? নিজের কাছে অনেক হালকা মনে হচ্ছে। ওকে, আজকে আমরা যে রাফিকে এখানে তুলে ধরলাম সেটা খুব ছোট্ট একটা এক্সাম্পল। যারা ইন্টারনেটে থাকেন, এটা একটা ছোট্ট এলাকা, ছোট্ট একজন রাফি, কিন্তু ইন্টারনেটে প্রতারণা
এটা যে কত বৃহৎ আকারে হতে পারে, কত ভয়াবহ আকারে হতে পারে, ইন্টারন্যাশনালি হতে পারে, সেটা যারা অনেকেই পড়েছেন তারা এই রাফি তাদের কাছে কোনো ব্যাপারই না, খুব তুচ্ছ, খুব ছোট্ট একটা ব্যাপার। এই বয়সে রাফির হাতে যদি ওরকম একটা সেলফোন না যেত, এই বয়সে রাফিকে যদি গাইড করার ব্যাপার থাকতো যে ইন্টারনেট আসলে শুধুমাত্র এসবের জায়গা না, ইন্টারনেট থেকে অনেক ভালো কিছু করা যায়, তাহলে রাফি আজকে এই জায়গাটায় থাকতো কি? অথবা রাফির প্রসঙ্গটা বাদই দিলাম, রাফি যে আজকে যে কথাগুলো বলে গেল এখানে, সেগুলো নিশ্চয়ই আপনারা অনেক বেশি উপকার করবে। আপনারা জেনে বুঝে শুনে তারপর নিজের পকেটের টাকাটা খরচ করুন, এবং একই সাথে শুধু খরচ না, আপনার অপকার হতে পারে এরকম কোন জিনিস, এরকম কোন সাইড ইফেক্ট আছে কিনা এটা জেনে তারপর ইন্টারনেটে এরকম একটি ভার্চুয়াল জগতে আমার মনে হয় কাজ করা উচিত। রাফি, তুমি তো বয়সে আমার অনেক ছোট, আমি একবার অনুষ্ঠানের তোমার পার্টের শেষের দিকে এসে তোমাকে তুমি বলেই সম্বোধন করছি। তুমি জীবনের ভয়ে কি এটা স্বীকার করলে, নাকি নিজে থেকে উপলব্ধি করেছো যে আমি যেটা করছি সেটা অন্যায় করছি? কোনটা আসলে? নিজে থেকে উপলব্ধি করলাম যে আমি যেটা করছি অন্যায়, তো ছোট বয়সে এতগুলো অন্যায় আসলে করা ঠিক হইতেছে না, এই জন্য আমি নিজের বিবেকের তাড়নায় আমি এখানে ছুটে আসছি। বিবেকের তাড়নাতে তুমি এসেছো, তোমার ব্যক্তিগত জায়গা থেকে কোনো ক্ষতি পেয়েছো? থাকে না প্রাকৃতিক কিছু ব্যাপার থাকে, প্রাকৃতিক কিছু জাস্টিস থাকে, এরকম কোনো ব্যাপার স্যাপার কি পেয়েছো তোমার লেখাপড়ার দিকে বা অন্য কোনো বিষয়ের দিকে? যে লেখাপড়া একটু প্রবলেম হয়েছিল, কারণ আমি যখন নিম্বাসটা ইউজ করতাম তখন জাস্ট ক্লাসে যখন শিক্ষক আসতো তখনই আমি এটা অফ করতাম, আর তখন অফই করতাম, আমি অনলাইনে থাকতাম, আমি এটা হাইড করে দিতাম। তখন যখন ক্লাস থেকে স্যারকে মাত্র বাইরে এসে আমি আবার পকেট থেকে মোবাইলটা নিয়ে আমি নেটে ঢুকে রাখতাম, এতে 12টা 1টা পর্যন্ত আমি নেটে থাকতাম। প্রায় 24 ঘন্টা থেকে আমার যত ফ্রেন্ড সাইকেল আছে তারা জানে যে আমি 24 ঘন্টা থেকে প্রায় 18 ঘন্টা আমি অনলাইনে থাকি। তোমার এই অভ্যাস এখনো কি আছে? জি। তার মানে তুমি এখনো লোকজনকে প্রতারণা করছো? করছি না, কিন্তু বাট 2 দিন আগে থেকে আমি এসব ছেড়ে দিচ্ছি। 2 দিন আগ থেকে তুমি সিদ্ধান্ত নিয়েছো তুমি এটা আর করবা না? জি। এটা আমরা কতটুকু বিশ্বাস করতে পারি? কিভাবে বিশ্বাস করবো আপনাকে? সেটাই প্রশ্ন, কিভাবে তুমি আমাকে বিশ্বাস করাবে? তুমি আমাকে বিশ্বাস করাতে কিছুভাবেই পারবে না, কারণ তোমাকে 24 ঘন্টা গার্ড দিয়ে রাখার ক্ষমতা আমাদের নেই, আমাদের কারোরই নেই। তোমার যে আত্মিক উপলব্ধিটা সেটাই আমাদের বিশ্বাস, সেটা যেহেতু বিবেকের তাড়নাতে হয়েছে, সুতরাং তুমি সেই পথটাতে যাবে না। তুমি যদি সেই পথটাতে যাও তাহলে তুমি আজকে যে কাজটা করে দিলে সেটা একটা অনেক বড় উপকার করলে অনেকের জন্য। তোমার সাথে যারা আছে এই মুহূর্তে, তোমার নিম্বাজে বলো, তোমার ফেসবুকের যে আইডিতে যে জায়গাগুলোতে আছে, তাদের কাছে তুমি কিছু বলতে, যাদেরকে তুমি এই অপরাধগুলো করেছো, তারা যারা তোমার ভোকাল শুনে বুঝতে পারবে না, কিন্তু যারা এভাবে প্রতারিত হয়েছে তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলতে চাও? তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চাইতেছি। আর আরেকটা কথা আমি এখানে অ্যাড্রেস করতে চাই, যে কোনো মেয়ের আইডি দেখে আপনারা হাই হ্যালো বলবেন না, ওটা কি ফেক নাকি রিয়াল এটা চিন্তা করে তারপর হাই হ্যালো বলবেন, বুঝে শুনে পরিচিত হলে পাঠাবেন। সাধারণত যারা হয় যে অনেকেই দেখবেন যে ফেসবুকের মতো ব্যাপারটা তো আসলে এখন সব শ্রেণীর মানুষজন এখানে ব্যবহার করছে, কিন্তু ইন্টারনেট সম্পর্কে আইডিয়া নেই বা ইন্টারনেট সম্পর্কে খুব ভালো করে জানেন না, সেসব মানুষও কিন্তু এখন ফেসবুক ব্যবহার করছেন। সুতরাং এখানে এসে প্রতারিত হওয়াটা খুব স্বাভাবিক। যাই হোক, আজকে যাহা বলিব সত্য বলিবতে যে ঘটনাটি আমরা তুলে ধরলাম খুব স্বল্প করে, সেটা নিশ্চয়ই আপনার টনক নড়াবে, এবং আমরা বিশ্বাস করি একজন মানুষও যদি সচেতন হন তাহলেই যাহা বলিব সত্য বলিবর সাকসেস। আমি আরেকটা কথা আমি আমাদের বন্ধু বান্ধব বড় ভাই সবাইকে বলতে চাই যে আপনারা মানে অল টাইম অনলাইনে থাকবেন না, কারণ এগুলো ক্ষতির দিকে নিয়ে যায়। আমার পড়ালেখাটা অনেকটা নষ্ট হয়ে গেছে, আমি তো একটা ভালো ছাত্র ছিলাম, কিন্তু এখন বর্তমানে আমি তত একটা ভালো ছাত্র না। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 10 শ্রেণী। ক্লাস 10-এ পড়ো, তোমার সামনে এসএসসি পরীক্ষা। জি। কতদিন পর এসএসসি পরীক্ষা? জি, আর 10 মাসের মতন আছে। 10 মাসের মতো সময় হাতে আছে। তুমি আমাদের সামনে আজকে লাখো শ্রোতার সামনে ওয়াদা করে যেতে পারবে যে আমি ওয়াদা করে যাচ্ছি এই 10 মাস আমি খুব ভালো করে পড়াশোনা করবো, কারণ এসএসসি পরীক্ষা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের জীবনের জন্য প্রথম টার্নিং এক্সাম। এটাতে যদি সে খারাপ করে তাহলে সামনের এক্সামগুলোতে, সামনের জায়গাগুলোতে সে ভালো করার কোনো ভালো প্ল্যাটফর্মে ভর্তি হতে পারবে না, ভালো কোনো জায়গায় গিয়ে সুযোগ পাবে না। তুমি যদি আজকে আমাদের লাখো শ্রোতার সামনে ওয়াদা করে যাও যে আমি ওয়াদা করে যাচ্ছি যত কঠিনই হোক না কেন আমি পথ থেকে ফিরে আসবো, আমি আমার বিবেকের কারণে আমার বিবেক জেগে গিয়েছে এবং আমি ভালো করে পড়াশোনা করবো, তাহলে আমি তোমাকে কথা দিতে পারি তোমার এক্সাম যদি ভালো হয়, তোমার রেজাল্ট যদি ভালো হয়, তাহলে আজ থেকে 10 মাস পরে তোমার রেজাল্ট যখন পাবলিশ হবে তুমি আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাকে জেবিএসবি তে আরেকবার নিয়ে আসবো। তুমি কি ওয়াদা করছো আমাদের সামনে? জি, আমি ওয়াদা করছি। তুমি ভালো করে পড়াশোনা করবে ইনশাআল্লাহ। ওকে, তোমাকে আমি কথা দিচ্ছি তোমার যদি রেজাল্ট ভালো হয়, তুমি যদি ভালো করে করতে পারো, তাহলে আমরা জেবিএসবি তে আমরা তোমাকে 10 মাস পরে আরেকদিন নিব, তখনই তোমাকে লাখো শ্রোতা ক্ষমা করে দিবে, কারণ এর মধ্যে অনেকেই প্রতারিত হয়েছে এরকম ভাবে। সব প্রতারিত হওয়ার অপরাধ আজকে তোমার উপরে যাবে, হয়তো তুমি করনি, যারা হয়েছে তারা সবাই তোমাকে আইডল হিসেবে চিন্তা করবে। আমি সবাইকে বলবো ওর জন্য দোয়া করুন, ও ছোট মানুষ, অনেক ভুল করেছে, ও স্বীকার করেছে, ওকে সবাই দোয়া করুন, ও ভালো করে যেন পড়াশোনা করতে পারে। আর আমরা অপেক্ষায় থাকলাম রাফির জন্য। রাফি ভালো এক্সাম করে ভালো রেজাল্ট করে আমাদেরকে জানালে আমরা রাফিকে একদিন নিয়ে আসবো জেবিএসবি তে, এবং তখন আমরা বুঝতে পারবো যে রাফি সত্যি সত্যি জেবিএসবি তে এসে যে ওয়াদাটা করেছিল সেটা সে অক্ষরে অক্ষরে পালন করেছে।
প্রিয় শ্রোতা, শেষ হলো রাফির অপ্রিয় সত্য উদ্ঘাটনের পর্ব, কিন্তু শেষ হচ্ছে না জেবিএসবি, কারণ নিশ্চয়ই রাত 12টার সময় জেবিএসবি শেষ হয়ে যাবে না। রাত 12টার সংবাদের পরপরই আমরা ফিরে আসবো আরো একজন অতিথিকে নিয়ে, যে জীবনের চরম অপ্রিয় কথাগুলো স্বীকার করবে আপনাদের সঙ্গে, এবং আশা করছি আপনারা সবাই প্রস্তুত থাকবেন। আমরা একটু পরেই ফিরে আসবো দ্বিতীয় অতিথিকে নিয়ে। আর এই ফাঁকে আপনাদের সবাইকে মনে করিয়ে দিতে চাই, যাহা বলিব সত্য বলিবতে আপনিও আসতে পারেন আপনার জীবনের চরম অপ্রিয় সত্য কথাগুলো স্বীকার করতে, যা প্রতিনিয়ত বিবেকের তাড়নায় আপনাকে ক্ষতিগ্রস্ত করছে। আপনি মানসিকভাবে ভেঙে পড়ছেন। পৃথিবীর কেউ না জানুক, আপনি তো জানেন আপনি কত বড় অপরাধ করেছেন। যদি আপনার মধ্যে সেই সত্তাটি জেগে থাকে, যে সত্তার বিনিময়ে আপনি চান পৃথিবীতে আর কেউ আপনার মতো এমন ভুল না করুক, তাহলে আনুন আপনার ভুলগুলোকে আলোর সামনে, এবং সেই আলোটি হচ্ছে যাহা বলিব সত্য বলিব। কাছ থেকে জানতে চাই, শুরু করুন। আমি যখন ক্লাস 4 পড়ি, ঝাড়ু দিয়ে পিটাইছিল, পরে বাইরে ছিল, বাইরে পরে অনেক ই করছিল, রক্ত বের করে ফেলেছিল হাত দিয়ে এরকম। পরে আমি তখন রাগ করে আমার বড় ভাইয়ের সাইকেল ছিল একটা, সাইকেল নিয়ে আমি শাহাদাবাদ চলে যাই। শাহাদাবাদ চলে যাওয়ার পর মানে ওখানে থাকার পর আমাকে মানে কিছু লোক দোকান বসেছিলাম রাত 10টা-11টার দিকে। তখন আমাকে ভাবছিল যে সাইকেল হয়তো চুরি করে আনছি কোথা থেকে। তারপর আমাকে তখন তারা ধরে বললো তুই কই থেকে আইছিস, তুই সাইকেল চুরি করছিস। তারপর আমাকে ওরা বললো যে তুই কি করস, আমি কি পড়ালেখা করি, হয়তো বাড়ি কই, বললো গাজীপুর। পরে প্রমাণ কি জিন এটা চুরি করস না। পরে আমি বললাম যে ফোন করে দেখেন। ফোন করে পরে আমার বড় ভাই আমার আব্বা আসলো, পরে আমাকে নিয়ে গেলো। তারপর আমাকে সবাই করতো যে আমার বড় ভাই মারছে, সেই জন্য রাগ করে চলে গেছি। তারপর যখন আমি পরবর্তীকালে 6 যখন উঠছি, তখন আমার বাসার সবাই আমাকে কি করতো, আমি যেটা চেতাম ওইটা দিত, কারণ না দিলে আমি রাগ করি, আবার রাগ করে চলে যেয়ে দিক ওদিক। ক্লাস 6 ছোটার পর মানে একটু মানে রয়েছে, মানে মেয়েদের প্রতি আকর্ষণটা একটু বেশি ছিল। তো আমার একটা বন্ধু ছিল, ওরে বললাম যে দেখ আমার তো এরকম একটা মেয়ের সাথে করলে আমার হয়তো ভালো হতো, একটা মেয়ে দরকার আমার। তো যেভাবে টাকা লাগলে টাকা দেবো, কিন্তু আমার একটা মেয়ে ভাব করে দে। কোনাবাড়ি আমি জানি এরকম একটা আছে পতিতালয়, ওই জায়গায় খারাপ মেয়েরা থাকে। তো ওই জায়গায় গেলাম, যাওয়ার পরে মানে ওই যে 100টা করছি, মানে সেদিনকে ক্লাস 6 ওঠার পরে আপনি এই ধরনের ব্যাপারে জড়িয়ে গেলেন। কেউ আপনাকে কোনোভাবে কোনো কিছু দেখে বা কোনো কিছু পরামর্শ পেয়ে আপনি? তখন আমি ওই মানে মোবাইলে, তখন আমি এই মোবাইল ছিল পরে, তখন মোবাইলে আমি খারাপ ছবি দেখছি, দেখার পর মানে তখন আমার এটা ইচ্ছা যাচ্ছে, আপনার আগ্রহ জেগেছে, এবং আগ্রহটা আপনি আপনার বন্ধুকে বলার পরে আপনাকে ওই জায়গাটায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর 100 টাকা দিয়ে আপনি ব্রথেলে যেটা করতে হয় আপনি সেটা করলেন, তাই তো? তারপর ওই জায়গা থেকে আমি বললাম যে আরো অন্য জায়গায় যাবো, এভাবে বলা আর অনেক খারাপ কাজ করছি অনেকে। তারপর বললাম যে না, এত টাকা দিয়ে যে এত খারাপ মেয়েদের সাথে করবো, তো এটা আমারও প্রতি খারাপ মেয়ে, ওদের অনেক ছেলের সাথে করে ওদের করবো না, তো প্রেম করা পরে ওদের সাথে শারীরিক মিলন করবো, এভাবে বলার পরে তারপর আমি তখন ফোন ছিল, তো ফোনে মেয়েদের আমি রাস্তায় দাঁড়ায় থাকতাম সাইকেল নিয়ে, তো মেয়ে দেখলে ওই মেয়েদের সাথে আমি মানে সাইকেল নিয়ে যাইতাম, যাওয়ার পর মানে ওদের সাথে কথা বলতাম, এমনি পিছিয়ে যাইতাম, যা বলতাম, নাম জিজ্ঞেস করতাম, পরে নাম্বারটা দিতাম, আমার মানে পকেটে লেখা থাকতো, কাগজে লেখা রাখতাম, তৈরি দিতাম, বলতাম ফোন করো, তোমার সাথে কথা বলবো। পরে কিছু মেয়ে ফোন করতো, আবার কিছু মেয়ে ফোন করতো না। যারা ফোন করতো তাদের সাথে বলতাম যে তোমার চেহারাটা অনেক সুন্দর, তোমাকে ভালো লাগছে। পরে এটি বলতো, অনেক কিছুদিন কথা বলার পর বলতাম যে না, আমার সাথে দেখা করো, তোমাকে অনেক দেখতে ইচ্ছে করতেছে, আমার সাথে দেখা করো। দেখা করার পর মানে ওরে আমি বলতাম যে তুমি কি একা আসবা না তোমার সাথে কেউ আসবে? তো বলতো যে না, আমি আমার বান্ধবী আসবো, তো আমার বড় ভাই আসবে, এরকম বলতো। আমি বললাম না, তুমি একা আসবা। তারপর বললো যে না, এখন পারবো না দেখা করার পরে। পরে অনেক কিছুদিন যাওয়ার পর দেখা করতো। দেখা করার পরে আমি ওকে হোটেল ছিল, আবাসিক হোটেল ছিল, আবাসিক হোটেল নিয়ে যেতাম। তখন আবাসিক হোটেলে নিয়ে করতাম শারীরিক যেটি বলে শারীরিক সম্পর্ক, ওইটা করতাম। ওটা করার পর তাকে জোর করে করতাম, সে দিতে চাইতো না, তো অনেক রিকোয়েস্ট করতাম, হাত পায়ে ধরে এভাবে করতাম। এভাবে করছি, এভাবে অনেক মেয়ের করছি, 2-3টা মেয়ে করছি। করার পরে একদিন আমি টাঙ্গাইল যেতেছি, টাঙ্গাইল যেটা বলে ভাইজিখানা, যেটা মানে পতিতালয়, ওই জায়গায় আমি যাইতেছি একদিন। তো বাসে বয়ে একটা মেয়ে পড়ি নাম মেয়েটা, ওই মেয়েটার সাথে দেখা হলো আমার। দেখা হওয়ার পর ওই মেয়েটাকে মানে অনেক কথাবার্তা বললাম, জাম পড়ছি, তো কথা বলছি। তারপর ওর নাম্বারটা আমি নিলাম, নেওয়ার পর ওর সাথে কথা বলছি, বললাম তুমি আমার সাথে দেখা করো, তোমার দেখতে ইচ্ছা করতেছে, করো। পরে ও আমার সাথে দেখা করলো। দেখা করার প্রথম দিন দেখা করছি, সেদিন কিছু করি না। পরের দিন ওকে পার্ক ছিল একটা, ন্যাশনাল পার্ক, ওই জায়গায় নিয়ে আসছি। ওই জায়গায় রুম ছিল,
800 এরকম ওই যে তারপর ওই জায়গায় ওর সাথে শারীরিক সম্পর্ক হয়। এরপর অনেকবার আসছে, আসার পর এই ধরনের সম্পর্ক হয়েছে। হওয়ার পরে আমার সাথে ওর একটা যে কোনো কারণে একটা ঝগড়া হয়েছে, কিছুটা ঝগড়া হওয়ার পরে ওর সাথে কথা বলিনি আমি, তো আমাকে বারবার ফোন দেয়। তারপর একদিন ও অন্য একটা নাম্বার দেয়, তো একটা মিস কল আসছে, তো তারপর আমি ব্যাক করলাম। ব্যাক করার পর দেখি সঞ্জিতা, তো কথা বললো, বলার পরে মানে সঞ্জিতাকে তো আপনি আগে থেকে চেনেন না, রাইট? সঞ্জিতাকে আমি আগে থেকে চিনি, ওরে আমি দেখেও নাই। তো ওর সাথে কথা বললাম, ও বললো যে দুলাভাই কি খবর, আসল বিষয় এইসব বলছে। বলার পর আমি বললাম কে তুমি, পরে বললো যে দুলাভাই ছিলেন না আমার বাড়ি এই জায়গায়। পরে আমি বললাম যে তো চিনতে পারলাম না, আমি তো বিয়ে করি না, আমি দুলাভাই কি হবে। পরে বললো যে বিয়ে করেন না, এই যে এর চিনেন, পরিয়াপুকে চিনেন? পরে বললাম পরি, হ্যাঁ কিসে বলে। পরে বললো যে ওর বোন আমি ফুয়াতো। পরে ওর সাথে এখান থেকে কথা শুরু। পরে ও কিছুদিন পরে মানে আমার ব্যাপারে পরির কাছ পরি আমার ব্যাপার বলছিল ওকে যে আমি নাকি সুন্দর, এরকম যিনি ফর্সা ছিল একটা সুন্দর অনেক, এগুলি বলছে। পরে আমি পরি আমাকে একদিন শয়তানি করে বলে কি কয়েকে তুমি সানজির লয় কথা কিছু, সানজিদা মেয়েটা তো অনেক সুন্দর, ওরে বিয়া করো, শয়তানি করে বলছে। পরে আমি ভাবলাম সুন্দরী হয়তো। পরে ওই মেয়েটার সাথে আমি কথা বলতাম, মানে ওই মেয়েটা কথা বলতাম মাঝে মধ্যে। বলার পর 4-5 দিন থাকার পর ওরা ঠাকুরগাঁও চলে যেতেছে। সেদিনকে আমি ফোন দিছি রাত প্রায় 12টা বাজে, যিনি আমি তোমার তো অনেক ভালোবাসি, আমি তো পরীকে তো ভালোবাসি না, ওর সাথে আমি শুধু টাইম পাস করছি, ওরা আমি ভালোই বাসি না, ও শুধু আমার জ্বালায় খেলে, ওরা আমি পছন্দ করি না। তুমি তো দেখছি যে আমি ওর কিছু কিনা, আমি তোমার কণ্ঠটা অনেক সুন্দর, তোমার অনেক পছন্দ হয়েছে আমার। এগুলো বলার পর বলে বিশ্বাস করে না। আমি বললাম তুমি বিশ্বাস করো না করো, তোমাকে দেখি না, কিন্তু তোমার কণ্ঠটা অনেক ভালো লাগছে, তোমাকে আমি ভালোবাসা ফেলেছি। পরে ও আমার বলতেছি তো আপনাকে তো আমি দেখি না, আপনার সাথে কিভাবে করবো। আমি বললাম যে চেহারা দেখে তো ভালোবাসা হয় না, চেহারা ভালোবাসা হয় যে অন্তর দিয়া, তো অন্তর দিয়া যদি একজনকে ভালোবাসো, এখন তুমি কালো কিন্তু তোমার উপরিটা কালো কিন্তু ভিতরটা তোমার ফর্সা। এগুলো বললাম, অনেক কথা বললাম, অনেক করলাম। বলার পর ও রাজি হলো যে আমাকে ভালোবাসে। আমি বললাম যে তোমাকে দেখতে ইচ্ছা করতে, তুমি আবার আসবা কবে? বললো যে আমি ঈদের পর আসবো। তো আমি বললাম এত দেরি তো, আমি তোমাকে তো দেখতে ইচ্ছা করতেছে অনেক, কি করব? পরে ও বলে যে কে আসবে তাহলে। আমি বললাম কি তুমি আইসা পড়ো, তোমার পলাই যেমন চলো। পরে ও রাজি হয় না, ও কয়ে না আমি পড়ালেখা করতেছি। আমি তুমি ভালোবাসো না, ভালোবাসি কিন্তু আমি চাইতে পারবো না। সেই সময়টাতে কি পরির সাথেও আপনার এই ধরনের সম্পর্ক ছিল? পরির সাথে আমার ছিল, কিন্তু পরির সাথেও সম্পর্ক করতাম, ও কল দিত কিন্তু ওর সাথে কথা বলতাম না। আর সঞ্জিদার সাথে আপনার যে একটা সম্পর্ক শুরু হতে যাচ্ছে, সেটা ভালো না মন্দ সেটা তো আমরা পরে বুঝতে পারবো, সেটা কি পরি জানতো? সেটা পরি জানতো না। সঞ্জিদা কি জানতো যে পরির সাথে? সঞ্জিদা তো জানতোই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তারপর? তো সঞ্জিদার বলছি যে তুমি ওটা ওকে বললো না, বললে আরো সমস্যা হবে, তোমার ওরে নিয়ে আইসো, ও আমার সাথে প্রেম করে তোমার আরো বলবে, খারাপ ভাববে। পরে বলে নাই। মেয়েটার বাড়ি কোথায় ছিল? এটা ছিল ঠাকুরগাঁও, ওই পীরগঞ্জ, ওই গোদাগাড়ি। আর আপনি ছিলেন গাজীপুরে? হ্যাঁ গাজীপুর। তারপর আমার জিএসসি পরীক্ষা চলে আসলো। জিএসসি পরীক্ষা চলে আসার পরে আমি প্রথম পরীক্ষা দিছি, মানে 7টা পরীক্ষা দিছি, 9টা পরীক্ষা না 11টা পরীক্ষা ছিল, লাস্টের 2টা পরীক্ষা দেন আমি। ওকে। তো গণিতে আমি অনেক কাছে ছিলাম, গণিত একবার দম পাই না, ওটা অনেক ছিল আমার পক্ষে। তো গণিত পরীক্ষা যখন আসছে সেদিনকে আমি পরীক্ষা দিতে যাবো না, কিন্তু জিএসসি পরীক্ষা এখন না দিলে তো কিন্তু আমি পারি না, তো কিছু আমি পড়ি নাই, আমি আবার পড়ালেগে কম পারতাম। আমি ছিলাম পরীক্ষা যেদিন তার আগের দিন আমি ভাবলাম যে তাহলে বাসা থেকে চলে যাই, বাসা থেকে চলে যাই, মোটরসাইকেল ছিল আমার বড় ভাইয়ের, তো মোটরসাইকেল নেমকে চলে যাই। চলো পরে কয়েকদিন পরে এমন যা ওর কাছে যাই, ওর সাথে দেখা করে মোটরসাইকেল নিয়ে ঠাকুরগাঁও যাবেন আপনি? এটা হ্যাঁ, তখন আমি ছিলাম একটু, তো মোটরসাইকেল নিয়ে সবাই দুপুরে যখন খাওয়া দাওয়া করতে বসছে, তখন আমি মোটরসাইকেল নিয়ে যখন স্টার্ট দিলাম, তখন আমার মা কেউ দেখে বলেছে চিল্লানি মেরে, আমার আব্বা আর আমার ভাই আইসে, আইয়া দেখে মোটরসাইকেল নিয়ে যাইতেছি, তখন মোটরসাইকেল খাইতে পড়ে গেছে। পরপর আমার বড় ভাই আইসে আমার লাত্তি মারছে 2টা। আমার প্ল্যান ছিল এটাই যে আমি বাসা দিকে যাবো, আমি ওর সাথে দেখা করাম। আমার রুমে টাকা ছিল, আমার তখন প্রায় 5,000 মতো টাকা ছিল, টাকা নিচ্ছি। নেওয়ার পরে মানে এখন আমার বাসা থেকে মা আমার আসতে দেয় না, তো আমি কি করবো, আমি অনেক কি কইরা এখন কোন বাড়ি থেকে একটা কিনা নি, একটা ইয়ারফোন, মোবাইল ঠিক করবো, ইয়ারফোন কিনা নি, একটা ইয়ারফোন কেনা লাগবে, ঠিক ইয়ারফোন আনতে চাই। তো আমার মাথা আসতে দেয় না, অনেক রিকোয়েস্ট করার পরে মানে অনেক কিছু বলছে যে আইয়া পড়বো, এমন তুমি করো না, আমি আইতেছি। তারপর একটু পরে আমার মামার দিয়া দিয়েছে সাথে,
তো আমার মামার থেকে আমি গাড়িতে লাভ দিয়ে উঠে পড়ছি, রানিং গাড়ি, ওইটা লাভ দিয়ে উঠে পড়ছি। আমার মামা তো আর আমার পিছনে পায় না। কিছু দূর যাওয়ার পর গাড়ি থেকে ব্রেক করছিলাম, তখন নাইমা পড়ছি। নাইমা পড়ার পর অনেক দূর গেছি, যাওয়ার পরে ফোন দিছি, আমি কই তোমার সাথে দেখা করবো, আমি বাসা থেকে রাগ করে এসে পড়ছি, আমি আর বাসায় যাবো না, তোমার নিয়ে আমি তোমার বিয়ে করবো, আমি দরকার রিক্সা চালাই তোমার খাও। সঞ্জিতাকে? হ্যাঁ, সঞ্জিতাকে বলছি। এগুলো বলার পর ও বললো যে তুমি বাসা থেকে চলে এসো, এখন আমি আমার পরীক্ষা আছে, এখন আমি কিছু করতে পারবো না, যাইতে পারবো না, তুমি বাসায় যাও গা। আমি কই না, আমি বাসায় যাবো না, আমি বাসা থেকে একবারে চলে আসছি, এখন যদি আমার দু চোখ যে ওদিকে যাবো, তুমি যদি আসো আমার সাথে আসো, আর না আসলে আমি যদি আমার ময়রা যাওয়া লাগে ময়রাই যাবো, আর যদি তুমি আমার সাথে আসতে তো আসো। এই ধরনের কথা বললেন? এগুলি বলছি, এগুলি বলার অনেক কথা বলছে। বললো যে এখন আইসো না, তুমি বাসায় যাও গা, আসলে আরো পরে যদি তুমি আমার এই না পাইলা পড়ার সমস্যা, আমার পরীক্ষা আছে। আমি কি বলো, আমার পরীক্ষা আমি আসছি তো এই সঞ্জিতা জানতো আমি ক্লাস 10-এ পড়ি, কিন্তু আমি তখন 8-এ পড়ি ক্লাস, ওইটা ওকে বলি নাই। এইটা বললে আমাকে ওর সমান হয়ে গেলাম, সেজন্য আর বলি না ওইটা। ওকে। পরে বললো যে দেখো তুমি বাসায় যাও, অনেক বুঝালো, তারপর অনেক কি করার পর ও রাজি হলো। তারপর আমি রাত্রে গাড়িতে চললাম, গাড়িতে চড়ার পরে গেলাম দিনাজপুর, নামাই দিছে আমাকে পরের দিন দুপুর 12টায়। রাত্রে চড়ছি, পরের দিন দুপুর 12টার দিকে দিনাজপুর নামাই দিছে। পরে ফোন দিছি, ফোন দেওয়ার পর ওরা আব্বা ধরছে, ওরা আব্বা ধরার পর বললাম সঞ্জিতাকে চাইলাম, তো সঞ্জিতা প্রাইভেট পড়তে গেছে। আমার সাথে ওর এরকম হয়েছে, আমি আসতেছি, এটা আবার ওর নানি শুনছিল, তো ওর নানি হয়তো বলছে ওর বাপের, পরে তারপর আমার সাথে কথা বললো, পর ওর বাপের আমি বুঝেলাম অনেকভাবে যে দেখেন ভালোবাসা তো মানুষের চেহারা দেখবে না, মানুষের অন্তর থেকে হয় এটা। আর এইগুলি অনেক বুঝেছি। তারপর সে বলে যে তুমি বিয়ে করবা, বিয়ে করে তো ফালাই দিয়ে পরে যাবে। ওর বাপ বলছে তা? আমি তো বলছি বিয়ে করবো, পরে বললো যে আমার গার্জিয়ান নিয়ে আসতে বলছে। আমি বললাম যে আমি বাসা থেকে চলে আসছি, আমার গার্জিয়ান লাগবে না, আমি ওরে বিয়ে করা, ওরা আমি দরকার রিক্সা চালাই খাও, এটা বলছি। এটা ওর বাবা কি করতো? সঞ্জিতার বাবা? ওর বাবা করতো, মিস্ত্রি কাজ করতো। কি মিস্ত্রি? ওই বিয়ের স্টেজ সাজায় ওগুলির কাজ করতো। আচ্ছা, কয় ভাই বোন ছিল ওরা? ওরা 1 ভাই 2 বোন। পারিবারিক অবস্থা কেমন ছিল? তেমন একটা ভালো না, দরিদ্র ছিল, মানে গরিব ছিল। হ্যাঁ। ওকে, ঠিক আছে। বললো যে তোমরা বললো তুমি পরে বিয়ে করে ফালাই দিয়ে যাবো, পরে কি হবো মাই, আর কি হবো। বললো আমি ওরকম ছিলাম না, সবাই তো একরকম না, আমি ওরে বিয়ে করা, আমি ওরে নিয়ে থাকবো, আমি বাসা থেকে চলে আসছি, আর বাসায় জীবনে যাবো না, আর যদি যাইতে ওরে নিয়ে যাবো তাও 2-3 বছর পরে, এখন দরকার হলে পরে আমি পরে করলাম, অনেক ফোন দিতেছি, ফোন দেওয়ার পর পরে ওর আইসে সঞ্জিত আইসে মতো, এটা নিয়ে ওর বাপের সঞ্জিতার অনেক বকাবকি করছে, করার পর আমার ফোন দিছে, পরে ফোন দেওয়ার পরে কই তুমি, আমি তো এই যে ঘুরতেছি, তুমি যদি আমার যদি না নাও তো আমি এখন কই যাবো, এলে আমার তো 2 চোখ যেদিক যে ওদিক যাবো, কেন হলে আমি মরে যাবো, মানে কই যাবো আমি, আমার তো যাওয়ার মতন কোন জায়গা নেই, বাসা থেকে রাগ করে আসি। তখনও আপনি মেয়েটাকে দেখেননি? তখন মেয়েটাকে দেখি নাই। ওকে। ওর বাপে রাজি হয়েছে কেমন যেন, কয়ে আসো, আমার বলছে যে তুমি কি আমার মেয়েকে দেখলে কি পছন্দ করবো, আমার মেয়ে তো বেশি সুন্দর না। আমি বললাম সুন্দর থাক, মানুষ সুন্দর থাকলে কি মানুষ ভালো হয় নাকি? মানুষের উপরিতে সুন্দর থাকে, ভিতর দিয়ে কালো থাকে, তার কালো যাদের উপরিতে কালো থাকে তাদের ভিতর দেওয়ার ভালো থাকে। এরকম অনেক কথা বলছে, অনেক কথা বলার পর সে বললো আচ্ছা দেখা যাও, তোমার পছন্দ হলে পরে দেখো বিয়ে করে যাও। পরে আমি গেলাম রাত্রে ঠাকুরগাঁও, পীরগঞ্জ গেলাম। আপনার ফ্যামিলি সম্পর্কে ওর বাবা কিছু জানতো? না, আমি বলছি যে এখন আমার বড় ভাইয়ের বিয়ে হয় নাই। না, মানে আপনার ফ্যামিলির স্ট্যাটাস সম্পর্কে ওর বাবা কিছু জানতো? না, এটা জানতো না। জানা না জেনে এইভাবে রাজি হয়ে গেল? রাজি হলো যে আমি অনেক ফোন দিতেছি, আর ওই সঞ্জিতা তো অনেক কান্নাকাটি করতেছে যে আমি গেছি, তো আমি বলছি যে ময়রা যেমন হলে আমি কই যাবো, এগুলি বলছি। সঞ্জিতার ব্যাপারটা ওর বাবা জানতো? পরে মানে এগুলি বলার পর কান্নাকাটি থেকে পরে বললে তুমি আইসালে দেখে যাও, মেয়েকে দেখে যাও, পছন্দ হলে পরে দেওয়া যাবে না। পরে আমি গেলাম, রাত্রে গেলাম, ওর বাপটা আমাকে আসলো, বললো যে কোথায় যেতে গেলাম, তারপর রাত্রে আমাকে দেখা, পরে আমি শীতের দিন ছিল তখন, একটা শার্ট গাইছিলাম আমার, তো শার্টটা বাড়ি যাইতেছি, পরে বাজার থেকে ওদের বাড়ি হাইটা যাওয়া লাগে প্রায় 1.5 কিলোমিটার মতো। এটা শীতের দিন রাত্রে ওর বাপে একটা চাদর গেছিল, ওই চাদরটা আমার দিছে, পরে তুমি পিড়ির উপরে বসতে দিল, আমি বসলাম, বসার পর মানে কথা বললো আমার সাথে কিছু, পরে ওর নানি সঞ্জিতার আনছে, আনার পর দেখলাম মানে কি বলবো, আর মেয়েটা মানে অনেক ছোট ছিল, মানে বয়স কম ছিল, মানে খাটো বলতো না, মানে বয়সটা অনেক কম ছিল, কিন্তু ফর্সা ছিল, সুন্দর ছিল। তো আমি তো দেখে বললাম যে এতটুকু মেয়ে আমার সাথে এত কথা হয়েছে,
পরে ওই মেয়েটাকে দেখে ভালোই লাগছে, পরে বললো যে পছন্দ হয়েছে, আমি কই হ্যাঁ পছন্দ হয়েছে। পরে এগুলো বলার পর পরে কই আমি কি করবো, আমি কি ওরে বিয়ে করবো। পরে বললো যে তোমার বাবা মায়ের খবর দাও, তোমার বাবা মার সাথে তো তোমার সাথে বিয়ে দেবো না। আমি কি দেখেন আমার বাবা মা না, আমি বাসা থেকে রাগ করে চলে আসছি, আমি আর বাসা যাবো না। আমার বড় ভাই এখন বিয়ে হয় নাই, তো আমি যদি এখন যদি বাসায় যদি এটা জানাই, আমার বড় ভাই আমার সাথে প্রায় 10 বছরের বড়, সে এখনো বিয়ে করে নাই। তো আমি যদি বিয়ে করি এটা যদি জানি, তো সবাই আমাকে কি ভাববো আর কি বলবো। আর আমি এখন পড়ালেখা করতেছি, তো আমার এসএসসি পরীক্ষা দেই, তারপরে আমি বিয়ে করে বাসায় নিয়ে যাও। এটা বলার পরে ওরা রাজি হয় না। তো সেদিনকে রাত্রে ছিলাম, পরের দিন সকালে ওদের বাসায় ছিলেন? ওদের বাসায় ছিলাম, আমার রাখছে, ওর আব্বার সাথে আমি ঘুমাইছি। তো পরের দিন সকালে ওর আত্মীয় স্বজন যেগুলো আছে ওগুলির কাছে আমি নিয়ে গেছে, কি করবি এখন। পরে ওরা কেউ রাজি না, কয়েকজন ওর বাপ মা এলে পরে ওর বিয়ে দিন এগুলো বলে। কিন্তু আমি তো বাপ মা মিনিও না, আমার ই ছিল আমি মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক আমি চলাম, এরকমই ছিল আমার। এই ইন্টেনশন নিয়ে আপনি এত দূর পর্যন্ত গেছেন এবং ফ্যামিলির সাথে ইনভলভ হয়েছেন। ইন্টেনশন শুধুমাত্র ফিজিক্যাল রিলেশন। হ্যাঁ, নাথিং ইজ ইম্পসিবল ইন দ্য ওয়ার্ল্ড, প্রিয় শ্রোতা। আপনারা শুনছেন যাহা বলিব সত্য বলিব। ওকে আসলে ওর মতো করেই স্বীকার করতে দিই, ওর মনের ভিতরে যা ছিল, ওর মস্তিষ্কে যা ছিল, সেটাই ও আজকে প্রকাশ করতে এসছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ও প্রকাশ করছে নিজের অপরাধগুলো, সেই আঙ্গিক আমরা জিনিসগুলো দেখব। যদি বিয়ে করতে হতো তাহলে কি আপনি বিয়ে করতেন তাকে? না, আমি তাকে বিয়ে করতাম না। কিভাবে তাকে আপনি ম্যানেজ করতেন ফ্যামিলিকে? আপনি তো বারবার বলছেন যে আপনি বিয়ে করতেন। বিয়ে করতাম এটা শারীরিক সম্পর্কের জন্য, কারণ বাসা থেকে আসছে তো ওই মেয়ের কাছে গেছি, এটা কেউ জানতো না। আমি ফোন সাইলেন্ট করে রাখছিলাম, ফোন দিত রিসিভ করতাম না, কেউ ফোন দিত রিসিভই করতাম না, এরকম। কিভাবে কি আপনার প্ল্যানটা কি ছিল? আমার প্ল্যানটা তখন ছিল মানে আমি ওরে আমার ছিল যে এটা বাসার কেউ জানবো না। আচ্ছা, এটা বাসার কেউ, আমি বাসার কেউ কি জানি না, আমার পরিচয়টাও দিই নাই, কোথায় বাসা এটাও বলি নাই, কিচ্ছু বলি নাই যে কোথায়। আমি বলছি অন্য জায়গায়, ভুল ঠিকানা দিছে। ঠিক আছে, সেটা সমস্যা না। আমার কথা হচ্ছে ইন্টারেস্টটা কি ছিল, আপনার আগ্রহটা কি ছিল? মেয়েটার সাথে শুধুমাত্র শারীরিক সম্পর্ক করা নাকি তাকে বিয়ে করে ঘর সংসার করা? বিয়ে করার আগ্রহটা ছিল, ঠিক আছে, ছিল মানে শারীরিক সম্পর্ক করার জন্য বিয়ে করার আগ্রহটা ছিল। শারীরিক সম্পর্ক করার জন্য আপনার বিয়ে করার আগ্রহটা হ্যাঁ, ছিল। হ্যাঁ। আপনি প্রেম ভালোবাসা কি বুঝতেন? তখন বুঝতাম, ভালোবাসা মানে ওইটাই বুঝতাম, শারীরিক সম্পর্ক ওইটাই বেশি বুঝতাম। ভালোবাসা মানে আপনি শারীরিক সম্পর্কটা বুঝতেন, এটা আমার এটা শেষ হলে আমি আর কিছু করতাম। এবং এটা করার জন্য আপনি এত দূর চলে গিয়েছেন। এত দূর চলে গেছে। ওকে, তারপর কি করলেন? পরে ওরা রাজি অনেকেও, পরে মানে আমাকে ওর বাপে অনেক করতে দিন, তোমার জন্য আসতে সবাই আমার করে খারাপ ভাবে, তুমি এসে বাসে রয়েছ। পরে আমার একটু আমার সাথে খারাপ ব্যবহার করছে, পরে তুমি যাও গা। পর ওর ওই সানজিদারও অনেক বক্ত আছে, পরে আমার এই গুড করছে, তাই আমি পরে বাসা থেকে এসে পড়ছি। এসে পড়ার পর রাস্তায় কিছু দূরে আসার পরে মানে প্রায় আধা ঘন্টা পর ফোন দিছে সানজিদা। ফোন দেওয়ার পরে কই তুমি? পরে আমি কই তো আমি তো আইসা বলতেছি, তুমি কি আসবা না নাকি? তুমি আমাকে ভালোবাসো না? আমি তোমার জন্য এত দূর আসছি, তুমি আমার জন্য আসতে পারবো না? তোমার নাম বললাম যে তুমি আসো, তুমি তোমার নিয়ে পলাই যাবো আমি। পরে বললো যে না, যাইতে পারবো না তেমন, এখন তো তো কালকে দেখি আসতে, কালকে যাবো এটি কয়। বিকেল আবার ফোন দিছে, দেওয়ার পর বলে যে তুমি রাত্রে থাকবা কই, করবো? আমি কই থাকুম কও? পরে কয় যে তুমি রাত্রে ওখানে বোর্ডিং আছে, ওই যে তুমি থাকো আজকে রাতটা, কালকে সকালে যাবো এটি বলে। কি করবো আমি এখন বুঝতে পারতেছি না কি করবো, আর আমার রাত্রে একা থাকতে ভয় লাগে অনেক। তো আমি একটা বাসের টিকিট কাটলাম। টিকিট কাটার পর আমি ভাবলাম যে বাসে যাবো, মানে সকালে যেহেতু আসবো 9টা-10টা বাজে তো আসবে, আমি বাসের টিকিট কেটে মানে পর্যন্ত যাবো, ওই টাঙ্গাইল পর্যন্ত যাবো, টাঙ্গাইল থেকে আবার বাসে রিটার্ন নামো, এরকম যে বাসে ঘুমাবো। পরে একটা টিকিট কাটলাম, কাটার পর মানে ওর বাপে রাত্রে ফোন দিছে আমারে, তোমার সাথে কথা আছে, তুমি আর বাসায় আসো। পরে আমি বাসায় গেলাম রাত্রে, যাওয়ার পর ওর বাপে অনেক কথা বললো যে তুমি বিয়ে করবা, বিয়ে করার পর কি করবা? আমি বিয়ে করার পর ওকে নিয়ে আমি ঢাকা চলে যাবো, চাকরি করে খাওয়াবো। তো এর ভিতরে আরেকটা কারণ, মানে আমি সেদিনকে গেলাম সকালে, যাওয়ার পর ওর বাপের সাথে ওর অনেক হয়েছে, ঝগড়া হয়েছে। ওর বাপের ও বলছে যে যদি ওর কিছু হয়, মানে আমার যদি কিছু হয় তো ওর বাপের পুলিশে দেব। এটি অনেক ইয়ের পর কইছে যে আবার বিষ খামো, যেটা আমি নাই বিষ খাবো, মারা যাবো, ওর বাপেরও মেরে নেবো, এরকম অনেক কিছু ঝগড়া হয়েছে। এবং যে কারণে বাবা বাধ্য হয়েছে আপনাকে রাতের বেলা বাসায় রেখে দিয়েছে। আমার মানে মায়াডার আমার ফোন দেওয়া রাত্রে আমি গেছি, যার পর আমার সাথে অনেক কথা বললো ইমি। পরে বললো যে তুমি বিয়ে করে ফালাই যাবো না, এটা কি আমি বিশ্বাস করুম? তোমার বাবা মায়ের তুমি জানাতে না, আমি কি আমার বড় ভাইয়ের বিয়ে হলে আমি বাবা মাকে জানাবো। পরে কয়ালে তুমি কি দাদি ছিল, নানি ছিল, নানি আমাকে অনেক কিরা কাটেলো, মানে যেটাকে বলে
ওয়াদা মানে কসম। পরের দিন কোর্ট ম্যারেজ করবে, এরকম কোর্ট ম্যারেজ করতে। আপনার বয়স তখন কত? আপনি কোন ক্লাসে পড়ছেন? আমি তখন ক্লাস 8 এ। ক্লাস 8-এ পড়েন, তার মানে আপনার বয়স হচ্ছে আপনার বয়স তখন হচ্ছে আমার 16 বছরের মতো ছিল। 16 বছরের মতো বয়স। মেয়েটার বয়সও ঠিক 14 বছর কম ছিল, 14 বছর বয়স। 13 বছরের মানে অপায় প্রথম গিয়েছে এরকম 13-14। তো 13-14 বছর বয়স আর আপনার 16 বছর বয়স। এই বয়সে একটা ফ্যামিলি, মেয়েটার ফ্যামিলি জানে না, শোনে না, চেনে না, এরকম একটা ছেলের সাথে কোর্ট ম্যারেজ করাচ্ছেন নিজের ফ্যামিলির মেয়ে। হ্যাঁ ঠিক আছে, কারণ ও আমাকে ছাড়া বাঁচবে না, মানে বিষ খেতে চেয়েছিল এরকম। প্রিয় শ্রোতা, আমরা মুখোমুখি হচ্ছি আপনাদের নোট অন দ্যাট পয়েন্ট যে কোর্ট এই বিয়েটা দিয়েছে কি দেয়নি সে প্রসঙ্গে আমরা পরে যাব। তার আগে আপনি চিন্তা করুন, একটা ফ্যামিলি একটা ছেলেকে চেনে না, জানে না, খুব ভালোভাবে জানে না, শুধুমাত্র মেয়েটার ইমোশনের প্রেক্ষাপটে, ইমোশনের ব্যাপারটাকে পাত্তা দিয়ে অচেনা অজানা একটা ছেলেকে তাদের পরিবারের মেয়ের সাথে বিয়ে দিতে যাচ্ছে, এবং যে মেয়েটির বয়স হচ্ছে মাত্র 12 বছর, ছেলেটিও অপরিণত মাত্র 16 বছর। আপনি এই ঘটনাটিকে কতটুকু বিশ্বাস করেন? বিশ্বাসের অ্যাঙ্গেলটি কিন্তু এখানে অন্যরকম ভাবে। প্রথম কথা হচ্ছে যে বিয়ে হবে কি হবে না সেটা প্রশ্ন না, বিয়ে করা যায় কি যায় না সেটা প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে যে একটা ফ্যামিলি জেনে শুনে এরকম কাজ করতে পারে কি পারে না। বাংলাদেশের মতো সামাজিক অবস্থাতে একটা দরিদ্র পরিবার এই কাজটি জেনে শুনে করতে পারে নাকি পারে না, এই ব্যাপারটাকে আপনার কাছে কতটুকু বিশ্বাসযোগ্য মনে হয়েছে সেটাকে আমরা এসএমএস বলে দিচ্ছি। আপনি যদি মনে করেন ও যেটা বলেছে, অর্থাৎ রবি যেটা বলেছে, রবি যাকে বিয়ে করতে যাচ্ছে তার পরিবার জেনে শুনেও ওকে এভাবে বিয়ে দিতে রাজি হয়েছে, তাহলে আপনি লিখবেন ইয়েস, YES, ইয়েস। আপনি যদি মনে করেন রবি যেটা বলছে সেটা সত্য নয়, তাহলে আপনি লিখবেন নো, NO, নো। আপনার ভোটিংটা আমাদের গল্প এগিয়ে নেবার ক্ষেত্রে খুবই জরুরি এবং খুব দ্রুত গতিতে ভোট করতে হবে। আপনি যদি ঘটনাটিকে বিশ্বাস করেন তাহলে লিখুন ইয়েস, যদি বিশ্বাস না করেন তাহলে লিখবেন নো, লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। খুব তাৎক্ষণিকভাবেই আমরা এসএমএস পোলের রেজাল্ট আপনাদেরকে জানিয়ে দেব। এসএমএস পোল নিয়ে কাজ করছে আজকে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। সম্পূর্ণ কম্পিউটারাইজ পদ্ধতিতে আপনাদেরকে একটু পরে রেজাল্টটি জানিয়ে দেওয়া হবে যে কত পার্সেন্ট লোক এটাকে বিশ্বাস করেছে এবং কত পার্সেন্ট লোক এটাকে বিশ্বাস করেনি। হ্যাঁ, তারপর পরের দিন সকালে কোর্ট ম্যারেজ করতে গেলাম। কোর্ট ম্যারেজ করবো, কিন্তু আমাদের দেখা বলছেন কোর্ট ম্যারেজ করবো না, এখন কোর্ট ম্যারেজ করে রাখতে পারবো কিন্তু বিয়ে এখন দিতে পারবো না, এটা পরে যখন 18 বছর পূর্ণ হবো তখন বিয়ে দেবো, এখন দিতে পারবো না, কোর্ট ম্যারেজ করে রাখতে পারি। তখন আমাকে মানে ভয় দেয় অনেক দিন, যদি কোর্ট ম্যারেজ করে আমার বলছে দিন কোর্ট ম্যারেজ করছি, এখন যদি বিয়ে করে যদি ফালাইয়া যাও, যে জায়গায় থাকবো ওই জায়গা থেকে তোমার ধরে আনবো, পুলিশ যায় ধরে আনবো, তোমার এরকম ইয়ে প্রাইম আর ততই গনে আমি পুলিশে পাইবো আমার। আমি তখন ভয় পাই না যে কোর্ট ম্যারেজ করলে করছে, আমার তখন ছিল যেন বিয়ে করুন, এরকম একটি ছিল। কোর্ট ম্যারেজ যেটা করলো কাগজ, ওখানে আপনার বাড়ির ঠিকানা আপনি দিয়েছিলেন? ওই জায়গায় আমার বাড়ির ঠিকানা নিছে, মানে অন্য আমি দিছি, ভুল দিছে। পরে সন্ধ্যার পর গ্রামের একটা হুজুর আনছে আর চৌকিদার ছিল আর কিছু 7-8 জন লোক এরকম মুরব্বী টাইপের, এটি পরে বিয়ে পড়াইলো, পরে 2 লাখ টাকা কাবিন করলো। ওটা করছে একটা খাতায় করছে, মানে ওদের ঘরে সানজিদার যে খাতা ছিল ওই খাতার ভিতর করছে মানে ওটা লিখছে, একটা হুজুরে লিখছে ওটার ভিতর। বিয়ে পড়াইলো, বিয়ের পর তো সেদিনকার রাত্রে মানে ইয়ে হলোই, শারীরিক সম্পর্কে যেটা বাসর রাত যেটা হলো ওইটা। 5 দিন যাওয়ার পর মানে 5 দিনে যেভাবে চললাম, ঠিক আছে, মানে আমি এমন যেভাবে চলতেছি, অনেক টাকা পয়সা ভাঙতেছি, যেটা ইচ্ছা ওটা করতেছি, যেটা ইচ্ছা খাইতেছি, কিন্তু তখন মানে 5 দিন কিছু করতে পারি না, মানে এত কষ্ট ছিলাম বলার মতো না, খালি ভাত খাইছি কিছু, আর বাইরের কোনো কিছু করতে পারি নাই। ওর বাপে আমার একটা লুঙ্গি কিনা দিছে, একটা গেঞ্জি কিনা দিছিল, এগুলি, আর আমার ওই প্যান্ট শার্ট ছিল, এগুলি কিছু আল্লাহ না খাইতে পারিনি, এত কষ্ট। আমি কই আল্লাহ কই এলাম আমি যে যাইছিলাম ওই জায়গায় অনেক ভালো ছিলাম, পড়ালেখা করছি তাও তো অনেক শান্তি ছিলাম, পড়ালেখা না পড়লাম, এই জায়গায় কই এলাম, এখন তো এই জায়গায় আমি এমনি থাকতে পারবো না, আমি মরে যাবো। আর যদি করি কাজ করলে তো একদিনই আমি শেষ, যে আমার শরীর পুরো কালো হয়ে যেতেছে। তোর সাথে 4-5 দিন ছিলাম, তো আমার বাসা থেকে একদিন ফোন দিছে, আমার মা তো সবসময় ফোন দেয় বাসা থেকে, ফোন দেওয়ার পর আমি রিসিভ করি না, মোবাইল সাইলেন্ট করে রাখি। তো একদিন আমি ধরছি, আমি দেখি এত ফোন দিতেছে, আমার তখন মনটা একটু বাসার দিকে এসে, বাসায় কি অবস্থা, আমি যে এত কষ্ট করেছি কি জন্য বিয়ে করলাম, বাসা মাইনেও নিব না, আমার বড় ভাইয়ের বিয়ে নাই, বড় বোন আছে, বড় ভাই আছে, এগুলো বিয়ে না, আমি আমার বয়স করতে আমি বিয়ে করে ফেলাইছি, মাইনে নেব না। পরে ফোন দিছে মতো আমি রিসিভ করছি, রিসিভ করে কানে রাখছি। পরে দিকে আমার মা খুব কাঁদতেছে, অনেক কান্না করতেছে, বাবু কই তুই আয়, তুই যা আসাস তোরে তাই দিন, এগুলো বলতেছে। পরে আমি কি করবো, আর পরে আমার বোনে কান্দাছে, ই করতেছে, আমিও মানে আমার তখন কান্না ধরে রাখতে পারি না, কাঁদছি, আমিও অনেক কান্না করছি।
পরে ওর বাপে বলছে কার সাথে ই করো কান্দ কথা, পরে বুঝছে যে বাসায় কথা হইতেছে, পরে বললাম বাসায় বলছি, পরে গুলো যে নাহলে বাসায় যাইবা, আমি তখন বললাম যে দেখি, এটা বলছি। কিন্তু মানে ও বলছে যে মানে ও ভাবছে যে ওর বাপে ভাবছে যে আমি হয়তো মেয়েকে নিয়ে যাবো বাসায়, রাস্তা দেখি যাই কিনা। পরে বাসায় গেলাম, পরে রাত্রি কথা বললাম অনেক। আমার মা বললো, আমার মা তো জানতো না যে কই আছি, কেউ জানতো না। তখন বললো কই আসছোস, তাই আমি কি আসি এক জায়গায়, যে জায়গায় আছি ভালো আছি, আমার চিন্তা করো না। পরে বললো তুই যা আসাস তাই দেবো। আমি যেন 2টা পরীক্ষা দিই নাই, তো এই পরীক্ষায় উঠবো কেমনি, পরীক্ষায় কি উঠাইব? পরে সমস্যা নাই, এই 9 ক্লাস 9 উইটে পরে 2টা পরীক্ষা দিলে উড়াইব না। পরে কোনো সমস্যা নেই, মানে আমি যেটা কইতেছি ওইটা মানে রাজি হইতেছে, কারণ আমার আনবো আগে, এই জন্য আমি যেটা বলি, আমি যেটা চাই ওইটা রাজি। আচ্ছা তুই আয়, সবকিছুই আছে, তুই আয়, তুই যেটা আছে ওইটাই দেব। পরে আমি কই আচ্ছা ঠিক আছে দেই, কালকে আইতে পারি কিনা, এটা বলছি আমি। তো অনুভব জিজ্ঞেস করছেন বাসায় কি বলে, আমি বললাম যে বাসায় বলছে, বাসায় তো আমাকে ই করতে বলে, যাইতে বলে, তো এখন তো বউ নিয়ে তুমি যাইতে পারবো না, আমি আর বাসায় কথা বলবো না, এটি বলছে। ওদের বাসায় আবার কারেন্ট ছিল না, ঠিক আছে, এটা একটাই। তো মোবাইল চার্জ দেওয়া লাগতো বাজারে 2 টাকা করে নিত এক মোবাইল চার্জ দিলে। তো মোবাইলের ব্যাটারি চার্জ ছিল, আমার মোবাইল দিয়ে নেই, ব্যাটারি চার্জ দিয়েছে। এখন কই আমার ব্যাটারি আনি গা, আমি সকালে যাবো এরা 10টার দিকে, আমি সকাল 8টায় ব্যাটারি আনি গিয়ে মোবাইল চালু করা লাগবো। আমার মতো প্ল্যান আমি চলে যাবো, যে হোক চলে যাবো। এর আগে অনেকবার ওই ছবি তুলছে আবার আমার নিয়ে, ওই সঙ্গে অনেক চেষ্টা করছি, কিন্তু আবার কই না, যদি ধরা খাই, যদি ধরে ফেলাই কোনো মতে, তাহলে আর আমার যাইতে দেবো না, আমার তাহলে বাসায় খবর দেবো, ওরা ফাইসা যাবো নাকি সবাই জানাজানি হয়ে যাবো। তখন আমি ওই ব্যাটারি আনার কথা বলে আমি থাকবো, আমি ব্যাটারিটা নিয়ে আসি, আমার মোবাইলটা খুলে। পরে কয় দিন তুমি একা যাবা, এমন তুইতে যাবো, যাওয়ার সময় নিয়ে আমি না এমন আনি আইনা, পরে যাও মানে তোমার লাগে আমি জানি, মোবাইলটা খুলি একটু। প্রিয় শ্রোতা, তারপর আমি গেলাম, যাওয়ার পর আমার সাথে ওর খালারে আর সঞ্জিতা আইসে, তুমি কই যা, আমরা যাবো তোমার সাথে। পরে ওদের নিয়ে এলাম, আমার তো আমি যাবো কেমন এটা খুঁজতেছি। পরে ব্যাটারি নিলাম, নেওয়ার পরে রোদ ছিল, ওদের বাড়ি থেকে বাজার প্রায় 1.5 কিলোমিটার দূরে, তো রোদ ছিল, রোদের ভিতরে হাইটে ব্যাটারিটা নিচ্ছি। নেওয়ার পরে বাজার ছিল, বাজার মানে সপ্তাহে একদিন বইতো বাজার, অন্যদিন ফাঁকা, ছাপড়ার দোকান ছিল, ওই জায়গায় একটা বটগাছ ছিল, ওই জায়গায় বসছি আমি। বসে বললাম আমার ভালো লাগতেছে না, তোমরা চলে যাও, তোমরা যাও, তোমরা যখন তোমার মামার বাড়ি যাবা না এই রাস্তা দিতে যাবা, আমি এখন বসে রয়েছি, তোমরা বাসা থেকে রেডি হয়ে আসো, আমি এখান থেকে যাবো। পরে ওরা রাজি হয় না, ওরা কয় না আঙুল গাও আবার আইবার, আমি ভালো লাগতেছে না, আমার মাথায় ব্যথা করে, তোমরা যাও। অনেক কি করে আমার সাথে ওর খালায় রাগ করছে, কয় থাক, কয় ওই যাইবো কেমন হয়, আমি হাসা দিছি, আমি কই কি কয় জামুগা, আমি কই না এখন বসে রয়েছে যান। পরে রাগ করে কিছু দূর যে আবার আইসে, আমার হাত ধরে টানতেছে দুজনে, আমি কি আমার ভালো লাগতেছে না, তোমরা যাও। পরে রাগ করে চলে গেছে, পরে আবার ই করে আমি রাগ করে যখন চলে গেছে, পরে কিছু দূর যাওয়ার পরে আমি সেটা আস্তে করে ই করে আয় পড়ছি, মানে ই ছিল গ্যান্ডারি, মানে আগ যেটাকে বলে আগ গ্যান্ডারি, ওইটা ওই ক্ষেত ছিল, ক্ষেতের মাঝখান দেওয়া একটু তাড়াতাড়ি করে হাইটা অন্য দিক দিয়ে কই ঢুকছি নিজেও চিনি আমি, এমনকি রাস্তা পাবোই আমি। পরে ওই দিক দিয়ে ঢুকার পরে একটা রাস্তা পেলাম, রাস্তা দিয়ে আমি হাঁটতেছি, এটা অনেক দূর গেছি। তারপর তখন ওর বাপে ফোন দিছে, কই তুমি, আমি আঙ্কেল আমি তো ঠাকুরগাঁও আইয়া পড়ছি, বাসায় যেতেছি। পরে বলতেছি সানজিদার আজকে কাইটা নদীতে বাসাইতে মরে আজকে, ওরে গলায় দড়ি দিয়ে পরে মেরালাম, কোপাই মারো মরে এসে বলছি, আমি আঙ্কেল ওরে কিছু কইরেন না, আমি এখন যেতেছি, আমার বাসা থেকে ফোন দিছে, আমার মা অসুস্থ, এখন কিছু কইরেন না, আমি ওর সাথে যোগাযোগ করবো, আমি ওরে বিয়ে করে 1 বছর পর নিব, আমি পরীক্ষাটা দেই। এখন যেটা অপ্রিয় সত্য প্রকাশ, যেটা আমরা বলছিলাম যে এতক্ষণ পর্যন্ত আমরা প্রচন্ড একটা ডিলেমার মধ্যে ছিলাম যে আসলে কি হচ্ছে, এখন একটু হলেও অন্যরকম ভাবে আমাদেরকে একটু ভাবতে শেখাচ্ছে। ও যে সত্য উদ্ঘাটন গুলো করছে নিজের ক্ষেত্রে, আমার মনে হয় আমরা আরো সামনের দিকে যাওয়াটা বেটার। হ্যাঁ, তারপর বাবা আরো কি বললো? ওর বাবা বললো যে ওকে আমি মেয়েরা হলাম, ওর মতো মেয়েরা আসছে তো ওরে কোবাই মেয়েরা হলাম, নদীতে ভাসিতাম গাইটা। আঙ্কেল ওরে কিছু করে না, আমি 1 বছর পর আমার বড় ভাইয়ের বিয়ে হইলে আর আমি পড়ালেখা যে শুরু করি, আমি পরীক্ষা দিয়া, ওরা জানতো তো আমি এসএসসি 10 পরীক্ষা ক্লাস, বললাম যে এসএসসি পরীক্ষা দিয়া পরে ওকে বিয়ে করবো। এখন করলাম আমার পড়ালেখাটা নষ্ট হবো, বাসা থেকে যদি জানি যে বিয়ে করছি, আর পড়ালেখাটা নষ্ট হবো, সব শেষ আমার। তো এগুলো বলার পর রাজি হয় না, বলে যে ই করলাম, পরে কাইটা দিছে। পরে আমি ফোন দিয়া বললাম, অনেক বুঝালাম, বুঝানোর পর আমি তখন সেদিন চলে আসছি। আসার পর ও তো ফোন দিয়া অনেক কান্নাকাটি করতেছে, আমার আমি ওরে বুঝালাম যে ই করো না, তোমার যা লাগে আমি তোমার সব দেবো, তুমি থাকো, আমি তোমার 1 বছর পরে আমি এসএসসি পরীক্ষা দিয়ে নেবো, আমি ওরে বুঝালাম এটা 1 বছর পরে তোমার আমি আনো, তুমি এখন থাকবে ই করা, কারণ ও আমার বাসার ঠিকানা জানে না। কিন্তু তারপর আমি ওরে রাখছি কি কারণে, কারণ আমার একটা মামা ছিল, মানে আমার মামার কাছে ওর নাম্বার ছিল, তো আমার মামার সাথে কথা বলতো, ওর খালা আবার কথা বলতো, ওর খালার সাথে একটু ভালো ইয়ে হয়ে গেছে, সম্পর্ক হয়ে গেছে। ওর খালারে বলছে সবকিছু বলছে তো ওর খালা মানে সব আমার ব্যাপারে জিজ্ঞেস করছে আমার মামার কাছে, আমার মামা কইয়া দিছে যে আমার নাম এটা,
আমার এই জায়গায় থাকি আমি এভাবে এভাবে সবকিছু বলছে, সব সত্য কথা করে দিছে। কিন্তু জিন গাজীপুর জিন আমার বাসা এটা জানতো না। ওই মেয়েটা কিন্তু আমার মামা বলছে সব বলার পর, মানে ও বলতেছে আমারে যে তোমার বাড়ি নাকি এই জায়গায়, তুমি আমার সাথে মিথ্যা বলতেছি। আমি তো পুরো চমি করছি, ভয় পেয়ে গেছি। আমি কি বলে, আমার বাড়ির ঠিকানা জানে কেন, আমার বাপের নাম জানে কেন? এটা পরে কইলো যে ওই কইছে, পরে ওরে বলে নাই যে ওর সাথে আমার বিয়ে হয়েছে, এটা তখনও বলে নাই। আমি বলছি কেউ কি বলবো না, তোমার এত আনুমি। ওর সাথে ফোনে যোগাযোগ যদি না রাখতাম তো বইলা দিত, কিন্তু ওর সাথে ফোনে কথা বলছি সবসময়, তাই ও কিছু বলে নাই। পরে 4 মাস যাওয়ার পরে ও আমাকে বলতেছে যে ও আসে পারবো ওখানে, ওর ভালো লাগতেছে না, মানছে বিভিন্ন রকম কথা কয় যে বিয়া না হইতে না হইতে তোরে ফালাই থেকে গেছে গা। 5 দিনের বউ, মানে 5 দিন ছিল আমার সাথে, তো 5 দিন পরে আমি ফালাইতে আইসা পড়ছি। আমি কি করবো, আমি কইলে তুমি ঢাকা চলে আসো, ঢাকা এসে থাকো, আমি তোমার সব খরচ দেবো। তো এটা বলার পর ও বললো যে ও রাজি হয়েছে। ও রাজি হওয়ার পর ওর খালা ওর এসব নিয়ে এইতে এসে পড়ছে, চৌরাস্তা এসে পড়ছে। চৌরাস্তা ওর মামা থাকতে একজন, গাজীপুর চৌরাস্তা? হ্যাঁ, গাজীপুর চৌরাস্তা। ওকে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে থাকো, পরে বললো খাওয়াইবো গেরা আমার, আমি কি তোমার যা খরচ লাগে সব আমি দেবো, সমস্যা নেই। পরে আমরা যাইতে বললাম, গিয়েছি। যাওয়ার পর দেখা হইলো, আমার সাথে পরিচয় হলাম। পরে একটা বাসা লইলো, বাসায় থাকতো। বাসায় পরে গেলাম, তখন আর সেদিন আর কিছু হয় নাই, সেদিন দেখে আয়া পড়ছি। পরে ফোনে কথা হইতো আমার, মানে ওর সাথে কথা হইতো, নানির সাথে কথা হইতো। পরে ধরতে গেলে একদিন পর পরই যেতাম এরকম, আবার কিছুদিন এক লগে 2 দিনও যেতাম এরকম, কিন্তু রাত্রে থাকতাম না কখনো, বিকালে যেতাম অথবা সকালে যেতাম, যে 2-3 ঘন্টা থাকতাম। আর ওর সাথে মানে শারীরিক সম্পর্ক আমার তখন হইতে থাকতো এরকম, শারীরিক সম্পর্ক হইতো। মাঝে মধ্যে ওর ঘোরার কথা বললে আবাসিক হোটেল নিয়ে যেতাম, তখন মানে একা থাকতো এরকম, মানে করে থাকতাম। কিন্তু ওর বাসায় তোর নানি থাকতো দিনের বেলায়। ওকে বিয়ে করার পরে আপনি অন্য কোনো মেয়ের সাথে ওই সময়ের মধ্যে, মানে এই 4 মাস বা 5 মাস যে কদিন দূরে ছিল, এই সময় আপনি অন্য কোনো মেয়ের সাথে জড়িয়েছেন? অন্য মেয়েদের সাথে আমি প্রেম করছি, ফোনে করেছেন বা ফিজিক্যালি মিট করা, এটাও করেছেন আপনি? এটা আপনার ওয়াইফ জানতো? এটা সে জানতো না, এটা একজনের আরেকজন জানতো না এরকম। তো এর ভিতরে ভাই আমি যেটা বললি, তো ওই পরিণামের যে মেয়েটা, ওর ফুয়াতো বোন, ওই মেয়েটা পরে চাই না যে এক সময় ওরে জানাই দেয়, যখন ওর সাথে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে মানে ও ফোন দিতে থাকে, ফোন দেয়, মানে ও জানে না যে বিয়ে হয়েছে। তো ও শুনছে যে সঞ্জিতার বিয়ে হইতেছে, এটা শুনছে। এটা শোনার পর ও ফোন দিতে থাকে, ফোন দেয় ওর নাম্বার, ফোন দেয়, ফোনের পর রিসিভ করছে। রিসিভ করার পর আমরা তখন রাস্তার পাশে দাঁড়ায় রয়েছে। রিসিভ করার পর ও কথা বললো, পরে কয় কি তোমার কার লগে বিয়ে হইতেছে, তোমার কার লগে বিয়ে হয়? পরে ও বললো যে আমার সাথে বিয়ে হইতেছে, মানে আমার কথা যে ওর সাথে। তখন তো চমকে গেছে পুরা। পরে ও অনেক কান্নাকাটি করলো, যে তুমি আমার লাগে বিয়ে মানে করতে পারলো এরকম, তো ওর সাথে আমি করতাম, তুমি করলা। তারপর তো আইসে পড়ছে বাসায়, তো থাকে চৌরাস্তা থাকে। তারপর আমি মাঝে মধ্যে যাইতাম, তো হোটেলে নিয়ে যেতাম, আর মাঝে মধ্যে বিভিন্ন কিছু কিনা দিতাম। টাকা তখন বেশি ছিল না, যা হইতো ওর পিছনেই খরচ করতাম, যা পাইতাম ওটি। 500 টাকা হলে 500 টাকা নিয়ে ওই জায়গায় যাইতাম, ওকে বাসায় যা ওরে সোনু কিনে দিতাম অথবা ক্রিম কিনে দিতাম, এসব হাবি জাবি কিনতাম, যা আছে তো ওটা দিতাম, এগুলি করতাম। ওর খরচ দিতাম, খরচ যা পাইতাম ওটা আমি দিয়ে দিতাম টাকা। তো এইভাবে 1 মাস ছিল। 1 মাস থাকার পরে তো একদিন মানে আমি তো এর ভিতর মাঝে মধ্যে যাইতাম। তারপরে একদিন আমারে বলতেছে যাইতে, গেলাম। যাওয়ার পর সেদিনকে মানে আমার বলতেছে যে মানে ওদের বাসায় যে বাসা থাকতো ওখানকার বাড়িটা বলতেছে বিয়া করে বউ থুয়া গেছো, পরে বাসায় নাও নাকি, এগুলি বলতেছে। আমার ভয় লাগতেছে, আমি কি ব্যাপার, এতদিন কিছু হয় না, এইসব কথা বলতেছে। পরে সেদিনকার কিছু হয় নাই, আমি আইসা পড়ছি, ওইসব কথা বলছে মতো আমি আইসা পড়ছি। বাসায় এসে পর আমি আর যাবো না, আমার ভালো লাগতেছে না, ভয় পাইছি আমি, ধরা খেয়ে যায়। আমার তখন ক্লাস 9-এ পড়তেছি, তখন আমার মানে তখন ফাইনাল খেলা ছিল। ফাইনাল খেলা? হ্যাঁ, মানে স্কুলে ফাইনাল খেলা ছিল। ওকে। তো আমি ভাবলাম যে ফাইনাল খেলা তো কালকে তো খেলা, শুক্রবার দিন খেলা আমাদের, আবার ফাইনাল খেলা শুক্রবার দিন ফেলাইছে। আমি বৃহস্পতিবার দিন। পরে ও ফোন দিতেছে, ও ফোন দিয়ে বলে তোমার বাসার ঠিকানা সব আমি জানি, তোমার বাপে এগুলি করে, তোমার বাপের নাম এগুলি, পরে তুমি কোন জায়গা থেকে সব জানি, আমি কালকে তোমার বাসায় আসতেছি সকালে, তুমি যদি আজকে না আসো তোমার বাসায় কালকে সকালে যাও। ইনফরমেশন গুলো কি সঠিক ছিল? হ্যাঁ, সঠিক ছিল। তুই যে আমার মামাই দিছে, আমার মামা সব ইনফরমেশন দিছে, মানে আমার মামারা তো বলতেও পারেনি সব, আমার মামারা ওরাও বলে নাই যে আমার সাথে রেডি হয়েছে, কিন্তু সবকিছু জানি না নিছে, যে প্রেম করে এটা জানতো আমার মামা, তো সে বিয়ে হয়েছে এটা জানতো না। পরে মানে ওর মানে পরে বলে যে তুমি যদি আজকে যদি আসো, আর না আসলে কালকে সকালে তোমার বাসায় যাবো, আমি তোমার বাসায় চিনি, এই জায়গায় বাসা তোমার এডিডি। আমি তো পুরো এই হয়েছে, আমি কিছু আচ্ছা ঠিক আছে, তুমি সেদিনে আমার সাথে এরকম করলাকে, ওই যে লোকজন কি বলছে। পরে আমি ওদিনকে গেছি, আমি একটা
খেলা দেবো, একটা প্যান্ট কিনে আনি, শর্ট প্যান্ট কিনে আনি আর একটা গেঞ্জি কিনে আনি, খেলা দেবো, যেহেতু ছোট ছিলাম তখন 9 পরে ক্লাস। পরে ওটি কিন্তু আমি ওর সাথে দেখাও করে আসবো আজকে। পরে তখন ওই বিশ্বাস করুন না, আমার মানে যাওয়ার সময় অনেক বাধা পাইছি। আমার মার সাথে মায়ে যাইতে দেবো না, কি কারণে যেন মার সাথে আবার ঝগড়া করছি। আবার সামনে যাই, আবার একটু পর আবার বাধা পাইছি, বহুত বাধা পাইছি। যাওয়ার পর আমি ওই করতে করে যাইতে যেতে বিকাল 4টার দিকে রওনা দিচ্ছি, যাইতে যেতে বাইজা গেছে, সন্ধ্যা হয়ে গেছে। পরে সন্ধ্যার পর আমি গেছি, আমি দেখা করে তো চলে আসলাম। পরে ওরা আমি কইছি ওর সিমে নাকি বিভিন্ন সিলার ডিস্টার্ব করে, পরে ওর সিমটা চেঞ্জ করবো, তাই একটা সিম কিনছিলাম, তো এটা নিয়ে আমি গেছি। ওর বাসায় যাওয়ার পরে মানে সবসময়ের মতো রুমে ঢুকছি। ঢোকার পরে ওর রুমে ঢোকার পরে ওর নানি আমাদের দরজা আটকাই থিয়া পরে জায়গা, ওর নানি দুজন থাকে একা এরকম। পরে ওই দিন গাও ওর নানি এমনি করে আটকাইতেছে, ওই রুমে আটকাই না, মানে আমাদের ওই রুম, ওরা যে রুমে থাকতো ওটা টিনের ঘর ছিল। ওই দিন ওই রুমে না বইতে আমার বলে এই রুমে, একটা ওয়ালের রুম ছিল, ওয়ালের রুমে নিয়ে বয়েছে। ভয়া পরে ভিতর দিয়া সানজিদা আটকাই দিছে, আটকাইছে। আমি তখন কিছু ভাবি নাই। পরে বাইরে দেওয়া দিয়ে আটকাই দিছে, আটকে তালা মেরে দিছে, তালা মারার শব্দ শুনছি, আটকাইছে এটা শুনছি, আমার তো চমক করছে কি হবে। পরে দিয়ে তালা মারছে মতোই। পরে জানলা খোলা ছিল, জানলা দিয়া কয় এই যে তোরে ধরছি আজকে, আজকে তোর ই করাই লাগবো, তোর বাপ মায়ের ফোন দে, নাম্বার দে, এগুলি বলছে আমার। এগুলি আমার আটকে ফেলাইছে। আমি তখন মানে অনেক কান্নাকাটি করছি, অনেক চিল্লি করছি, বল লাইতে অনেক কিছু করছি, আমার ঠ্যাং ব্যথা পেয়েছিলাম লাইতে বল এরকম। তখন আবার ওই মেয়েটাকে আমি মারছিলাম অনেক এরকম। মেয়েটাকে মানে আপনার বউকে? তো ওইটাকে মারছিলাম কারণ ও আমার সাথে এরকম আটকাইছে, ই করছে। আমার অনেক লাইতেছে, অনেক মারছে। আবার মারলেন কিভাবে? ও তো বাইরে ছিল। না, বাইরে ছিল না, ও আমার ওরে আর আমার আটকাইছে, একসাথে আটকাইতেছে। এখন বাবা এই বাসায় ফোন দিব, ফোন নাম্বার চেতাছে। পরে এলাকার একটা লোক ছিল, এলাকার লোক একটা স্থানীয় একটা লোক, সে আইসে। আবার পরে তখন ই চাইলো, নাম্বার ছিল, আমাকে ভয়ে বুঝাইলো, বুঝে নাম্বার চাইলো। পরে আমার মোবাইল চাইলো, মোবাইল দিছি। পরে আমার বাবার লেখার নাম্বার ছিল, ওই নাম্বার ফোন দিছে। ধরো বললো এগুলি, বলার পর তো বাসা থেকে পুরা ই করতেছে, কি হলো এটা। এমনি পরে এগুলো অনেক কিছু বললো যে নিয়ে যান, পোলাই এমনি ই করছে, পোলাই রাখছি আমরা, বিয়া বউ নিয়ে যান আপনারা এসে, এগুলি বলছে। পরে বললো আচ্ছা ঠিক আছে দেখতেছি, যাইতেছি, এটি বলছে। আমার খালুর সাথে কথা বলছি, এর সাথে কথা বলছে। আমার আব্বা তো বাসা দিয়া পুরো বকাবকি, অনেক কিছু চলতেছে আমার বাসায়। আমার আব্বা তো আসবে না, পরে আমার অন্য ইয়ে আসবো। তো আমি সেদিনকে রাত্রে আমার কাছে মোবাইল দিছে, মোবাইল আমার কাছে 2টা মোবাইল ছিল, আমার কাছে মোবাইল দিছে কি কারণে, যে আমি ফোন দিয়া বাসায় বলি যে আসতে আমার নিয়ে যাও, আমার আটকে রাখছে, সেই জন্য আমার কাছে মোবাইল নিয়ে নেয়। আমার মানি ব্যাগ নিয়ে গেছিল, তো আমার কাছে 1500 টাকা ছিল, ওইটা আমি আলাদাই রাখছি, ওটা দেখে নাই। তো ব্যাংক দিয়ে মনে হয় 300-400 ছিল, ওইটা দেখছে, ওইটা মানি ব্যাগ রাখছে তাদের কাছে। রাখার পর আমি বাথরুমে গেছি, যাওয়ার পরে মানে আমি বাথরুমে যা ফোন দিছি মায়েরে, ফোন দেওয়া বলছি যে আমার কোনো সমস্যা নাই, কোনো ই করো না, যদি আমার নিতে এলে আরো অনেক সমস্যা হবো, এলার বিশাল বড় সমস্যা হয়ে যাবো, তোমরা কেউ আয়ো না, এলারও সমস্যা হবো, কেউ আমার দরকার নেই, আমি ভালো আছি অনেক, এটা বলছি। কারণ নিতে এলে তো বউ নেওয়া লাগবে, আমার তো মানে বউ এমন ই করছে, কারণ আমার পড়লে ওটা নষ্ট হয়েছে, সব নষ্ট হয়ে গেছে, এটা আমি তো পুরাইতে আছি। আপনি একটা জিনিস বলবেন, আপনার ফ্যামিলি থেকে যদি বউকে মেনে নিত, আপনি বউকে নিতেন? ফ্যামিলি থেকে বাসা থেকে কেউ মানতো কিনা সেটা আমি পরের বিষয়ে যাচ্ছি। আমার যদি মানতো, আপনি কি নিতেন? আমি নিতাম, ফ্যামিলি থেকে মাইনে নিলে। লেটস গো, সামনে যাই। তারপর তো ফ্যামিলি থেকে তখন মানে ই করছি, তো বাসা থেকে মাইনে নেয় না, তো আমার বাবা মা তো আমি তোদের কষ্ট দিয়ে তো ওরে নিতে চাই না, আমি এরকম একটি ছিল যে ওরে নিব না, আমি বাবা মা কষ্ট করবো, কষ্ট করে নিবো, এটা নিব না আমি। তো আমার আটকে রাখলাম, আমি বাসায় ফোন করে আইও না, কেউ আইলো সমস্যা অনেক, এটা বলার পর সমস্যা এটা। তারপর আমার খালুরে ফোন দিয়ে বললাম যে না আইসেন না, এলার অনেক সমস্যা, আমি ভালো আছি কয়েকদিন, আমি আমার এটা বলছি, আইতে মানা করে দিছি। তারপর 3 দিন আটকে রাখছে। 3 দিন আটকে রাখার পরে মানে আমাকে বলতেছে যে কি ব্যাপারে এমন আয়নাকে, আমি কেমনে আয়নাকে আপনারা ফোন দিয়ে দেন আয়নাকে। পরে আমি 3 দিন পর আমি একটা প্ল্যান করলাম কিভাবে এখান থেকে যাওয়া যায়, কি হবে। পরে আমি একটি করলাম, আমি বললাম যে আমি ওকে বিয়ে করতে পারি, তো একটা শর্ত আছে। বিয়ে তো করেই ফেলেছেন, আবার বিয়ে মানে বাসায় নিতে পারি, এটা ওকে বাসায় নিতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে 1 লাখ টাকা দেওয়া লাগবে আর একটা মোটরসাইকেল দেওয়া লাগবে, এটা যদি দিতে পারেন তো আমি ওকে বাসায় নিয়ে যাবো। তো বাসায় তো আমার মায়ের আমি পরে আবার ওদের সামনে ফোন দিলাম, আমার মায়ের, মা আমি আসতেছি, তুমি করো আমাদের 2টা বাসে, একটা বাসা ভাড়া থাকে, আমি ওই বাসায় আমি থাকবো। পরে আব্বাই তো মাইনা নিবো, 2-1 মাস যাওয়ার পর তখন বাবে মাইনাই নিব, যেহেতু ভুল করে ফেলেছে একটা, আমি এটা বলছি। এটা বলার পরে মানে আমি পরে মায়ের তো আর বলি না যে আমি এরকম 2 নম্বর করবো। তো আমি এটাই বলার পরে
তো ওই মেয়েটাকে বললাম যে না তোমার নিয়ে যাবো আজকে, তুমি রেডি হো, আজকে তোমার নিয়ে যাবো। এটি শোনার পর তো মানে দুপুরে এগুলি বলছি আমি কি আজকে তোমার নিয়ে যাবো, চলো আজকে, কিন্তু আমার একটা শর্ত এটাই। পরে ওর বাবার সাথে কথা বলার পর এটি মানছে যে 1 লাখ টাকা দেবো আর একটা মোটরসাইকেল দেবো। এগুলি মানার পর পরে সন্ধ্যাবেলা সব কাপড় চোপড় ভাড়া থাকতো, ওরা বেশি কাপড় চোপড় ছিল না, ছিল না, ওগুলি গুছ করে নিছে যে আমগো বাসায় থাকবো, ওই সানজিদারে দিয়া পরে ওরা চলে যাবো দেশের বাড়ি। দেওয়ার পর পরে ওরা আসতেছে, গাড়িতে চড়ছি, গাড়িতে চড়ার পর মানে চৌরাস্তার পরে কাছে কাছে এসে পড়ছি। এমন সময় জাম পড়ছে। জাম পড়ার পর আমি ওদের মানে চড়ায় সামনে বসছি, আর অনেক লোক দাঁড়াইছিল কিন্তু মহিলা সিট খালি ছিল, যে ওদের বসানোর পরে আমি দাঁড়ায় রয়েছি। তো আমার হাতে ব্যাগটা ছিল, ব্যাগটা ওর কাছে দেওয়ার পর আমি মানে বাইরে তাকে দেখলাম যে গাড়ি ঘুরে আসছে, কিন্তু একটু জামটা ছাড়ছে, গাড়ি হালকা টান দিছে, তখন আমি নাইমে দৌড় দিছে। গাড়ি থেকে নেমে দৌড় দিয়েছেন? গাড়ি মানে হালকা রানিং ছিল এই অবস্থায়। মেয়েটার সাথে আর কে ছিল? মেয়েটার সাথে ওর খালা ছিল আর ওর নানি ছিল। তারপর আপনি দৌড় দেওয়ার পর কি হলো? দৌড় দিয়ে মানে সন্ধ্যার পরে অন্ধকার, লোকজন ছিল অনেক, লোকজনের সাথে মিশে গেলাম। মিশে আমি একটু তাড়াতাড়ি করে হাঁটতেছি, ফাঁক ফুক করে হাঁটতেছি, একটা বাজারের ভিতর অনেক অলিগলি ঘুরা ভিতরে গেলাম গা। পরে বাসায় ফোন করে মায়ের জানাইলাম এই অবস্থা। তো আমার বাসা থেকে জানতো না যে, খালি তারা জানতো যে আমার আটকাইছে, কিন্তু এর আগে যে ঠাকুরগাঁও আমি যে এইসব করছি এটাও কিন্তু জানতো না তারা। তারা হয়তো এখনো জানে না আমি ঠাকুরগাঁও যে এটা করছি, এটা জানে, কিন্তু কি ঘটনা ঘটছে। আপনি বিয়ে করেছেন সেটা জানে? মেয়েটাকে বিয়ে করেছেন সেটা জানে? বিয়ে করছি এটা তো মেয়ে বলছে, কিন্তু আমি না স্বীকার গেছি। আপনি না স্বীকার গেছেন, তার মানে আপনি আজকে জীবনে প্রথম স্বীকার করলেন? এটা আমি স্বীকার জানি, এটা আজকে। ওকে, তারপর? তো ওইটা মানে হয়েছে, গাড়ি থেকে লাভ দেওয়া মানে পরে আমি ভিতরে গেলাম। পরে বাসায় ফোন দিয়ে বললাম, মা আমি আপনাকে পলাই পড়ছি, এখন ওরা বাসায় যেতে পারে, তুমি কি করবা? পরে আমার বইনে কয়েছেন যদিও বাসায় এলে কম যেন আমার বাইরে তুমি কাছে আমার ভাই ছিল, আমার বাইরে দিবা, ওই থেকে পারো যাই না, আমার বাইরে তোমরা রাখছে, আমার বাইরে দিবা, জান থেকে পারো। এগুলি আবার বলছে যে এগুলি কইবি। আমি বললাম যে আছে এগুলি কইস। পরে আমি তো সেদিনকে আমার ভাবির বাড়ি গেছি, ভাবির বাড়ি চলে গেছি। ভাবির বাড়ি যে সেদিনকে রাত্রে ছিলাম। কোন ভাবি এটা? মানে আমার বড় ভাইয়ের সাথে বিয়ে মানে ঠিক হয়ে রয়েছে, কিন্তু বিয়ে হয় না এখন, এরকম ভাবি। ওকে, মানে হবু ভাবি? হ্যাঁ, হবু ভাবি। তো তারা ভালো ছিল। তারপরের দিন সকালে, রাত্রে ওরা কই জানি ছিল আমি জানি না সঠিক, পরের দিন সকালে আমি যেটুকু শুনছি এতটুকু, পরের দিন সকালে ওরা আসছে বাড়িতে, আপনাদের বাড়িতে? আমাদের বাসায়। আমার আব্বার নাম জিজ্ঞেস করতেছে যে এরকমই, হ্যাঁ কোথায়, এদের বাসা কোনটা। পরে তো লোকজন সবাই চিনে, তো বলে দিল ওইদিকে বাসা, ওইদিকে। পরে আইতাছে, আমার আব্বা জিন বাইরে আছে বাসা থেকে, আমার আব্বার দিকে আমার আব্বারকে জিজ্ঞেস করে যে তার বাসা কোথায়, কিন্তু তখন তো চিনে না যে সে। পরে বললো হ্যাঁ কিসে কও, আমার আব্বারে মানে আগে থেকে ফোন করে কয়ে দিছে, কারণ জিজ্ঞেস করে যখন আইতাছে, আব্বারে ফোন করে আমার ছিল, তখন বলে দিছে যে আইতাছে মনে করে একটা মহিলার একটা তো আপনি একটু দেন বাসা থেকে বাইরে কেয়ার আইডি। পরে তো আব্বা বাইরে এসে পরে কি সমস্যা, পরে গুলো যে এইসব ঘটনাগুলো যেন আমার বিয়ে করে ফালাইতে সামনে। পরে তখন আমার বড় ভাই এলো, তারপর তো ওদের মানে অনেক কি করলো, তখন তো আমার বড় ভাইরাও জান না যে ওর সাথে আমার বিয়ে হয়েছে। ওরা তো কিছু জান না, ওরা জানে আমরা আটকেছি। কি কারণে আটকেছে আমি তো বলছি যে ওরা ভালো না, ওরা ভালো ছিল না, তাই ওরা খারাপ ছিল, আমার নেতাই বিয়ে করতে চেয়েছিল, আটকেছে ওরা এই জন্য। আর ওরা গরিব, তো আমরা ছিলাম বড়লোক ছিলাম, আমাকে টাকা পয়সা থেকে এরকম ভাবে আমি বুঝাইছি, কিন্তু সত্য কথা বলে নেই কখনো। পরে এগুলো বলার পর আমার বড় ভাই বললো, ওর নানির বললো যে নাতি দিয়ে ব্যবসা শুরু করছো, কি করছে এসব অনেক বকাবকি করছে। ঠিক আছে, বকাবকি করার পর ওদের মানে গাড়ি তুলে দিচ্ছে, চলে গেছে। চলে যাওয়ার পর তো মানে ওরা কি করবো, ওরা মানে পরে আমার ফোন দেয়, মানে ওরা এরপর আর কি করার আছে, কারণ ওদের কোনো। পরে আবার বাসায় বলছে, আমার বড় ভাই বলছে তুমি প্রমাণ নেও, বিয়া হয়েছে, ঠিক আছে তোমার প্রমাণ কি বিয়া হয়েছে, পরে যদি কাবিনের ইয়ানো কাগজ আনো, বিয়ে হইলে তো কাগজ থাকবো, বিয়ার প্রমাণ থাকবো না, প্রমাণ আনো, মেনে নেমে যাও, এই নিয়েও গা, প্রমাণ নিয়েও গা, বিয়া জিন হয়েছে প্রমাণ নিয়েও। পরে তো প্রমাণ নাই, আমি তো বাসায় থাকতে যে খাতাটা লিখছি ওটা আমি সিরা ফেলাইছিলাম, পৃষ্ঠা টান মেরে সিরা লাইছিলাম দিনের বেলা। ছিঁড়েছিলেন কেন? মানে ছিঁড়েছিলাম ওটা আমি রাই না, আমি কি লাগছে এটা তো না, আমি তখন সিরা ফেলাইছিলাম। ওদের সামনে না আপনি একা? ওদের সামনে না, খাতা থুয়ে দিয়েছে, আমি খাতা দেখছি ওটা লেখছে, আমার সামনে তো লিখছে, খাতা ওটা দেখে পৃষ্ঠাটা সিরা। কিন্তু যদি আপনার কোর্টে যদি এফিডেভিট হয়ে থাকে, কোর্টে যদি বিয়ে হয়ে থাকে, কোর্টে ওটা করে নাই, কোর্টে কোনো রাজি হয় নাই, কোর্টে রাজি হয় নাই, তার মানে ওই একটা হুজুর নিয়ে এসে কোন রকম ভাবে খাতার উপর লেগে, তো বিয়ে হয়নি আলটিমেটলি। হ্যাঁ, বিয়ে ওইটুকু বিয়ে যে হুজুর হয় না, মানে রেজিস্ট্রি হয় নাই, রেজিস্ট্রিও হয় নাই, খালি কোন রকম হুজুর এনে ইসলামী শরীয়তে যেটা হয় সে অনুযায়ী। হ্যাঁ, মানে ওই যে কাবিন করছে 2 লাখ টাকা, ওইটাও কোনো না, কিছু নেই, খাতা একটা লেখছে, সাদা কাগজের মধ্যে যেটা লিখেছে ওটা আপনি ছিঁড়ে ফেলেছেন, তারপর কোনো প্রমাণ নেই। নাও দ্য স্টোরি ইজ রিভিলড। ওকে, তারপর আমার বাসায় এসে আমার ভাই গাড়ি তুলে দিছে, উঠাই দেওয়ার পর ও মানে চলে গেছে। চলে যাওয়ার পরে এখন আমি আবার ওই বাসা থেকে আমার মানে এলাকার মানে যারা আছে তারা আমার করতেছে, মানে আমার
ভাইয়ের আছে এরা আছে, এরা আমার খুঁজতেছে কই আছে, কিন্তু আমার ভাইও জানে না যে আমি ভাবির বাড়ি আছি। আমার মা বলছে যাইতে, পরে খুঁজতেছে। এখন যদি আমার ভাই জানে যে ভাবির বাড়ি, তো আমার ভাই কিন্তু আমার ভাবির অনেক করবো, খারাপ ভাববো করবো। তাই আমার মা সকালে আইসে বেরিয়ে আইসা পরে আমার বললো যে তেন থেকে যা টাকা দিয়ে দিল যে তুই অন্য একটা জায়গায় যাইতে গেছে। মা অন্য একটা জায়গায় পরিচিত একজনের কাছে যাইতে গেছে, টাকা দিয়ে দিছে আমার ব্যাগ এনে দিছে। আমি বলছি যে নিয়ে আসো, আমার ব্যাগে ইটি আছে নিয়ে আসো। আমার ব্যাগে টাকা ছিল, আবার আমার পকেটেও তখন টাকা ছিল। আমার মা দিছে আমার 3-4 হাজার টাকার মতো দিছে, এগুলো তুই থাক, পরে কয়দিন পর বাসে আইস, একটা আত্মীয় বাড়ি আছে ওই জায়গায় পাঠাই দেবো। কিন্তু আমি তো এখন ওই জায়গায় যাবো না, কারণ আমার এখন তো সবাই যাই না এসেছেন। আমি এরকম একটা কাজ করছি, আমার আটকে রাখছিল। তখন ওই জায়গায় গেলে তো ওই জায়গায় তো আমার তো রাখবো না, ওরা আমার করবো, খারাপ চোখে দেখবো, এরকম একটি। আমি ওই জায়গায় যাবো না। আমি পরে আমার টাকা দিয়ে দিচ্ছে যে যা গাড়িতে উঠাই দিচ্ছে যে যায় ওই জায়গায়। তো আমি না যাই, আমি গাড়িতে কিছু দূর যাওয়ার পর নামে পড়ছি। নামে পরে যে আমি যখন আগে যখন খারাপ কম করতাম, যখন খারাপ মেয়েদের কাছে যেতাম, তো একটা খারাপ একটা মেয়ে, মানে ওর সাথে আমার ভালো সম্পর্ক হয়ে গেছে। নাম ছিল সুমি। তো মেয়েটার বাড়ি ছিল 2 নম্বর সিএমবি। ওই জায়গায় ওর সাথে ভালো হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়, মানে ভালো ওর ওইখানে যাই, ওইখানে থাকি। ওই জায়গায় থাকি কিছুদিন, থাকার পরে মানে ওই মেয়েটা, ওই সানজিদা মেয়েটা আমার ফোন দেওয়া বলে, আমি ফোন দিয়েছিলাম। আমি বলছি যে আজকে তোর জন্য আমার হয়েছে, জীবনটা নষ্ট হয়েছে, তোর জন্য আমার আজকে পড়ালেখা শেষ হয়েছে, সব শেষ হয়েছে আমার, আমি রাস্তায় রাস্তায় ঘুরি, তোর জন্য আমার জীবনটা শেষ। এগুলি বলার পরে বলে তুমি আমার কাছে এসে বলো তুমি আমার গান থাকবেই করবা। আমি তো রাজি না, আমি না তোর আমি যেও না, যাও না, তুই আমার হারাইলে তুই কি কারণে এরকম করলি। করার পর মানে তো অনেক রিকোয়েস্ট করেছি, না পরের দিকে তোমার টাকা দিয়ে করবো, তোমার বাসায় কেউ জানো তুমি এবারও তুমি এলাম গুইতে। আমি দরকার নেই, আমার বাসা থেকে কেউ মাইনে নেয় না, আমার বাসায় কেউ যাইতে দেয় না। বলার পর মনে অনেক কথা করছে, অনেক করছে, কিন্তু আমি যাবো না। পরে আমার মা বললো ফোন দিয়া যে নাই তুই তোর বাপে মাইনা নিশ্চয়ই করছে এরকম। পরে আমি যে আমার আমার আব্বা অনেক ছিল ভালো, মানে আমি অনেক অপরাধ করছি জীবনে। আমি আব্বার কাছে যেই করতাম, যা কইতাম আব্বা ভুলে গেছে, আব্বাই শেষ, আবার আগের মতো। তখন যাও আমি যে আবার আব্বার কাছে করলাম যে আব্বা ভুলে গেছে, বুঝালো যে পোলাপাইন করে ফেলাইছে এটা অর্থ। আমি তো বললাম যে আমার কোনো দোষ নেই, আমার করতো সেরি পছন্দ করতো, সেরির লগে রং নাম্বারে কথা হয়েছে কয়েকদিন, মেয়ে পরে আমার নিয়ে ফাঁসে আটকে রাখছে। আমি এটা করছি খেলি, আর যে কোনো ঘটনা ওটি আমার বাসায় এখন তো জান না, জানছি ওইটা হয়েছে মেয়ে আটকেছে এটা। তারপর মাইনের বাসা থেকে আবার লেখাপড়া, আবার এই 9 ক্লাস করতেছি। কিন্তু এর ভিতরে আরেকটা কথা হলো, আমি যে মানে স্কুলে গেছি, এটা যাওয়ার অন্য একটা কারণ হলো যে মনিকা, তো আমার যে ইতে পড়তো মনিকা, ওই মনিকার সাথে আমার ছিল। মনিকা আমার অনেক কি করছে যে তুমি যাও, তুমি কি চুরি করছো না ডাকাতি করছো, তুমি স্কুলে যাবো নাকি, তুমি লজ্জা হওয়া কিসে, এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা ঘটে যেতে পারে, তুমি তো ইচ্ছাকৃত ভাবে করো, এরকম বলছে অনেক। আমি এখন পর্যন্ত আপনার গল্পে একটা ছেলে ফ্রেন্ড পাইনি, এবং সবই হচ্ছে মেয়ে। আসলে কি আপনার কোনো ছেলে ফ্রেন্ড ছিল না? ছেলে ফ্রেন্ড ছিল, তো ওদের সাথে মানে বন্ধু অন্য ডিস্টেন্স, মানে আমি যে খারাপ জায়গায় যেতাম করতাম, তো ওই জায়গায় আমি একাই যেতাম, কারণ ওরা মানে ওদের কাছে টাকাও থাকতো না বেশি, যেত না, তো আমার টাকাতে আমি যেতাম একা। ওকে, মনিকা বললো তারপর? আমি ওর কথা অনেক গেলাম যে এটা তো একটা অ্যাক্সিডেন্ট, এটা ঘটে যেতে পারে। তো ওরে বলছি যে আমি করি না, ওই মেয়ে আমার জোর করে করছে, মেয়ে ভালো না বেশি, মেয়ে আমার জ্বালাইতো আগে। তো ক্লাস করলাম 4 মাসের মতো করছি, 4-5 মাসের মতো। তখন স্যারেরা বললো যে পারবো না, মানে এটা পারবো না, এটা সম্ভব না, তুমি এইটা ক্লাস করো। আবার এর ভিতরে আর একটা ঘটনা করছে, তখন আবার পিকনিকে যাবে স্কুল থেকে। তো ওই স্কুলে যে ছেলেরা ছিল ওরা সবাই আবার নেশা করে, কিন্তু আমি যখন ওই মেয়ের সাথে আমার সমস্যা হওয়ার আগে কোনো নেশা করতাম না, কিন্তু কোনো কিছু খাইতাম না। তো ওই মেয়ের সাথে সমস্যা হওয়ার পর আমি সিগারেট খাইছি, আমরা পোলাইন লাগে সিগারেট খাওয়া শিখছি, পোলাইন লাগে চলছি। তো আমি আবার কয়েকদিন খাইছি মদ, যেটা বলে মানে ওরা ওটা খাইবো, ওটা নিয়ে যাবে স্কুলে, বাসে খাইবো, বাসে আমরা পিকনিকে খাইবো। পরে আনলাম 2 লিটার আনলাম বাসে। আমি তো তখন মানে নতুন খেতেছি, ভাই এই নতুন সিগারেট খেতেছি। পরে আমি খাওয়ার পর মানে আমার ব্যাগটা খালি ছিল, ওইটা খাওয়ার পর বোতলে প্রায় অল্প অল্প একটু ছিল, ওইটা কইছে একটা ছেলে ছিল, ওই কইছে আমি নাইমা খাও, রাইখা দিছে। তো ওইটার ভিতরে আমরা সার্জিন ছিল, আমাদের স্যারের মানে ফ্রেন্ডের মতো ছিল, ওদের সাথে আমরা ফ্রি ছিলাম, ছোট করে ছিল বেসরকারি স্কুলে স্যার, ওদের সাথে ফ্রেন্ডের মতো ছিলাম। ওদের মানে আর করে না, ওরা তেমন কিছু বলে নাই, ওদের সামনে আমরা খেয়েছি, মজা করছি। পরে যে স্কুলের মালিক সে আবার দেখে হলাইছে, মানে সে গন্ধ পাইছে না, মানে কি জানি তাকে বলছে, সে গাড়ির থামাইয়া পরে করছে, চেক করে পরে পাইছে আমার ব্যাগে পাইছে এটা, আর কয়েকজন ছেলের কাছে সিগারেট পেয়েছে, ওরা সব নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তো এটা নিয়ে আটকালে, তখন কিছু বলে নাই। পরে পিকনিক থেকে আওয়ার পরে মানে ওটা ধরছে, ধরা পরে আমাদের মারলো সবাই, পরে বাসায় দিল, বাসায় দিয়েছে মতো। তো তখন তো হয়েছে, বাসা ধরেছে, বাসায় সে তো মারছি সবাই রামগো মারার পর, মানে বাসায় আব্বার কাছে বলছে, আব্বা করছে, এলাকার সবাই জানে যে আমারই, কারণ আমার ব্যাগে পাইছে, কিন্তু ওরা সবাই খেয়েছে,
তো আমারে তো করছে, পরে জিজ্ঞাসা করলো যে মালিক যে সে জিজ্ঞাসা করলো যে এটা আর কে কে ছিল তোমার লগে। পরে আমি বললাম যে আমি একাই ছিলাম, আমার সাথে কেউ ছিল না। এটা আমি সবাই বাঁচেছি, সবাই মাইর খাওয়াই আর লাভ কি, আমারটা আমি দোষ চাপাই না একা। আমি আর কিছু করে নাই, আমি বলছি না আমি ছিলাম, ওরা কেউ ছিল না, আমি আইনা দিছি। আমার বন্ধু ছিল একটা বাইরের, ওর মাধ্যমে আমি আনছি, ওরা কেউ জানতো না। এটা বলছি যে ওরা কেউ খায় না। এটি বলার পরে যে মালিক সে মানে আমাকে সবাই মারলো, মারার পর বাসায় সবার কাছে সবাই চিন্তা আবার বেসরকারি স্কুল সবার কাছে কুয়া দিচ্ছে, মানে সবার বাপ মার কাছে আপনি কালার হয়ে গেলেন সবার কাছে, মোটামুটি একদম ব্ল্যাক লিস্টেড যেটাকে বলে। সবার কাছে কালার হয়ে গেলাম, সবাই জানে যে আমি এগুলি খাই। কিন্তু আমি তখন আসলে ওই করে পিটনিক এলো মজা করে খেয়েছি, এর আগে 2 বার খেয়েছি। দুটো বিষয় এখানে খুবই লক্ষণীয়। একটা জিনিস হচ্ছে যে ও কিন্তু এটার পরে একটা কালার হলো, এবং আরেকটা কালার তো অরিজিনালি ছিল, কারণ ওর বিয়ে নিয়ে এলাকাতে একটা কালার, স্কুলে একটা কালার। তার মানে সব দিক থেকে আপনি একটা স্ক্যান্ডাল বয় বলা যেতে পারে। ওকে, তারপর তো এটা জানা যায় এখন তো সবাই তো এখন আমার মানে কয়, মানে যারা আসল ছিল, যারা সবসময় খাইতো, ওই ছিল গো ওর মামারা, ওর চাচারা, ওরা কইতো যে ওর লগে চলিস না, আমার লগে ওর লগে চলিস না, খারাপ ছিল। সবাই এখন বলা শুরু করলো যে আপনি খারাপ ছিলেন, মানে এরকম বলা শুরু করেছে যারা আসল, মানে যারা খাইতো বেশি, যার কাছ থেকে আমি শিখছি, ওগো বাপ মা, ওর চাচারা, ওরা মানা করতো যেন আমি খারাপ, এগুলি বলতো। তারপরে তো পরে তো পড়ালেখা ছাড়লাম, পড়ালেখা ছেড়ে দিলেন। পড়ালেখা ছেড়ে দিছি, আমার 8 থাকতে হয়েছে, আমার 9 ইদেনে পরে পড়ালেখা ছেড়ে দিলাম। তারপর হয়েছে কি, তো বাসা সবাই মানে আমার করে যে কি করে খাম, পরে ভবিষ্যতে কি করুম, একটা করে সবাই খোটা দিতে করতে। আমি সবার চেয়ে খারাপ হয়ে গেছে যে আমি মদ খাই, খাই, গাঞ্জা খাই। তখন আমি ওইটা খাই নাই, তখন আমি সিগারেট খাওয়া শুরু করছি। পরে আমি খারাপ তো সবার কাছে হয়েছে, খারাপ কি, পরে ওই মেন নেশাটা ছেড়ে দিচ্ছি, কিন্তু ওই ইটা খাওয়া শুরু করছি। মেন নেশাটা অনেক টাকা লাগে, টাকা ভাঙি শুধুই লস। এটা ভাইবা আমি কই যে সিগারেট খাম, পরে সিগারেট খাওয়া শুরু করলাম। ওইসব ভাবি যে মাঝে মধ্যে খাই, এটাই চলো। পরে কি করবো এখন তো বাসে বয়ে থাকলে না, ঘুরলে তো না। পরে আমাদের কাজ ছিল, ওই জায়গায় পরে গেলাম কাজে। কি কাজ? ব্যবসা, আপনাদের পারিবারিক ব্যবসা। হ্যাঁ, পারিবারিক ব্যবসাতে আপনি জয়েন করলেন, তার মানে লেখাপড়া ছেড়ে দিলেন, একটা বাজে নেশা ধরলেন, স্মোক করা, সবকিছু ছেড়ে দিয়ে পারিবারিক ব্যবসার মধ্যে ঢুকলেন। ওকে, তারপর তো ঢোকা যাওয়ার পরে মানে এখন তারপর আমি একটা মেয়ের সাথে আমার পরিচয় হলো, মানে ওদিকে একটা মেয়ে চাকরি করে, প্রতিবন্ধী মেয়েটা। কোথায় চাকরি করে, কিভাবে পরিচয়? তো মেয়েটার পরিচয় 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, ওদিনকে আমি কোনো বাড়ি গেছি, আবার অন্য একটা মেয়ের সাথে দেখা করার জন্য, মানে ওই যে পরিচয়টাকে বলছি, ওই মেয়েটা আসার কথা ছিল। পরির সাথে আপনি এরপরে আবার যোগাযোগ করা শুরু করেছেন? ও আমার জন্য, ও মানে আমার যে কোনো নাম্বার আছে সব নাম্বার জানে। ও ফোন দিয়া বলছে তুমি ওরে ছাইরা দিছো, তুমি আমার কাছে চলে আসো। ও তখন জানছে যে ওরে ছাইরা দিছে, ও খুশি হয়েছে, বলে তুমি আমার কাছে চলে আসো। আমি না, আমি করতে পারবো না, আমি এখন আমার বাপ মা বিয়া দিয়া দিছে। এরকম বোকা মেয়েও কি দুনিয়াতে আছে, মানে সবকিছু জেনে শুনে? ও মানে ও বললো যে তুমি যদি তোরে বিয়ে করো, আমি তোকে যারে বিয়ে করবো ওরে মেয়েরা হলাম, এটা করতে। এখন আপনি ফোন দিয়ে, হ্যাঁ ফোন দিয়ে এখনো দেখতে পারেন, জিন বলবো এটা যারে বিয়ে করবো ওরে। আপনার সম্পর্কে সবকিছু জানে সে? আমার এটা জানে না হয়তো, এরকম A to Z সবকিছু জানে। আমার জন্য ওই মেয়েটার সাথে যিনি হয়েছে, মানে ওই মেয়েটার সাথে বিয়ে হয়েছে, ওইটা জানে। কিন্তু আদ্যপান্ত আপনি মেয়েদের সাথে ভেবে মেশেন এভাবে, এটা জান না, এটা জানে না। আপনি চান আজকে জানিয়ে দিতে? আমি চাই আজকে জানিয়ে দিতে। ওকে, আমরা একটা SMS বলে যেতে চাই। প্রিয় শ্রোতা, ও যেটা বলছে যে এত কিছু জানার পরও একটা মেয়ে পড়ি ওর সম্পর্কে এতটা ক্রেজি, এবং সেখানে ওর কৃতিত্ব কি আমরা জানি না, কিন্তু ওই মেয়েটা তো আমার ফোন দেওয়া বলতো যে তুমি যদি আমার বিয়ে না করো, এই বিয়ে করবো কবে, এটা আমি তোমার বাসায় যাবো। আমি তো আরো ভয় পেতাম, কারণ একটা দুর্ঘটনা ঘটছে, এখন আমি আর কোনো কিছু করতেছি না, আমার জীবনটা নষ্ট হয়ে গেছিল। আবার এখন কাজে যাই, এখন কাজ করি, এখন আবার একটু নতুন করে ফিরাইতেছে, এখন আবার আলকা নেশা সিগারেটটা খাই, অন্য নেশা সাইরা দিলাম, এখন আবার সুস্থ। টাকা পয়সা ভাঙিয়ে ভবিষ্যতের চিন্তা তো করলাম, এরকম আমার একটা মাথায় ধারণা এলো, এখন তো যদি টাকা পয়সা ভাঙিয়ে তো চলবো না, পরে ভবিষ্যতে আমি কি করে খাবো, লেখাপড়া করি নাই। তারপর ওই মেয়েটা মানে আমার বললো যে বাসায় চলে যাবো, যদি আমাকে যদি বিয়ে না করো, কবে নিবা বলো, তোমার বাসায় যাবো। আবিজিব অনেক কথা বলতো, বলার পর আমি বলতাম যে আমার তো বিয়ে হয়ে গেছে, আমি বাসা থেকে পলাই একটা বিয়ে করছি, মিথ্যা কথা বলছি। হ্যাঁ, পরীকে বলার পর বলছে কই তুমি কই, আমি বাসায় থাকি না, আমি মিরপুরে থাকি, মিরপুরে একে থাকি, তুমি পারলে আসো, এসে দেখা করে যাও। পরে তো আমার সাথে বলে যে ওর ইয়ে হয়েছিল, প্রেগনেন্ট হয়েছিল, বাচ্চা হয়েছিল, বাচ্চাটা নাকি মারা গেছে। এটা বললে যে মারা গেছে মানে সিজার ইয়ে হয়েছিল, করে ফালাই দিয়েছে বাচ্চা, মানে আপনার বেবিটা। মানে এটা আমার যখন ওর সাথে ইয়ে হয়েছিল তখন মানে হয়তো হয়েছিল। এটা কি মিথ্যা না সত্য ছিল? এটাও তো ও বলছে, এখন আমি কি বলবো সত্য না মিথ্যা। ওকে,
ভেরি ডার্টি অ্যান্ড ন্যাস্টি স্টোরি বলা যেতে পারে। আমরা আসলে কি কমেন্টস করবো খুঁজে পাচ্ছি না, বাট দিস ইজ লাইফ। এবং অপ্রিয় সত্যগুলো আসলে কত গাঢ় অপ্রিয় হতে পারে সেটার অনুমান করা খুব কঠিন। আমরা আরো সামনের দিকে যেতে চাই। তারপর ওই মেয়েটা আপনার পিছিয়ে লেগে আছে। ওকে, হ্যাঁ, আপনি বলছিলেন একটা প্রতিবন্ধী মেয়ের কথা, তার সাথে আপনার পরিচয় হয়েছে কোনো না কোনো ভাবে, সেই বিষয়টাতে আমরা আসতে চাই। তো ওই মেয়েটার সাথে দেখা করতে গেছি তো পরীর সাথে, তো পরীর সাথে দেখা হয় নাই, মানে ও আসবে বলে পরে আসতে পারে না, যে কোনো একটা কাজের কারণে আসতে পারে না। পরে আমি আসতেছি দুপুরের দিকে, 1টার দিক দিয়ে 2টার দিক দিয়ে এমন টাইমে আসতেছি। তো রিস্কে আমি চড়ছি, চড়ার পরে মানে ছেড় ধরে ছেড় টানতেছে। তো ওই মেয়েটা দাঁড়ার ওই সাইডে, পরে বলে এই জায়গায় যাবা, মানে আমি যে জায়গায় যাবো ওই জায়গায় আমি ওইদিকে যাবো, ওই টয়ের সামনে নামবো এরকম কয়ে। পরে কইলো এটা কই যাবো রিস্কা, মেয়েটা কইলো যে কই যাবো। আমি বললাম যে আপনি কই যাবেন, পরে কইলো যে আমি এই জায়গায় যাবো। পরে আমি আচ্ছা ঠিক আছে চলেন এটা যাইবো। পরে মেয়েটা চললো, মেয়েটার তখন আমি অতটা বুঝতে পারি না যে এই মেয়েটা এরকম। তো মোটামুটি চেহারাটা মোটামুটি ভালোই ছিল। তখন আমার এই ছিল, আমার তখনও মাথায় কাজ করতেছে আমি কি করবো, মেয়েদের প্রতি ছিল। যে কোনো মেয়ে দেখলেই আপনার কি মোটামুটি এই সেন্সটাই কাজ করতো, রাইট? ওকে, প্রতিবন্ধী মানে কি ধরনের প্রতিবন্ধী সে ছিল? সে মানে ওর এই পায়ের একটা রক, এটা খাটো ছিল, মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো, এরকম বুঝা ছিল, এই রকটা খাটো ছিল। এটাই শুধু সমস্যা, আর অন্য কোনো সমস্যা ছিল না? সমস্যা ছিল না। ওকে, হ্যাঁ, তারপর হাঁটতো এমনি করতে পারতো সব জায়গায়, কিন্তু এটা এমনি উচালে হাঁটতো। ওকে, পায়ের রক একটা খাটো ছিল। পরে ওর সাথে তখন হলো, কইলাম যে বাসা কোথায়, মানে করলো, মানে সিগারেট খেতেছি। পরে একটা লোক বললো যে মহিলা মানুষ চলছে, সিগারেট খেলে তোর সমস্যা। আমি বললাম যে যদি এই মেয়েটার যদি সমস্যা থাকে তো ওই মেয়েটা তো আমাকে বলবোই। বলার পর ওই মেয়েটা একটু হাসলো, সে বললাম ওর সমস্যা নেই, ওর আছে। পরে এভাবে কথা বলা শুরু করলাম, কথা বলার পরে পরে বললাম বাসা কোথায় তোমার, তুমি করে বলতেছি। তো বললো যে নিতে ওই টাঙ্গাইল যে কোনো একটা জায়গায়, নাম বলবো না আমি। পরে ওই মেয়েটার সাথে এইভাবে কথা বললাম, আমি তো ওই জায়গায় যাই মাঝে মধ্যে, আমাদের ওই জায়গায় আমার একটা বন্ধু থাকে, এটা বলছি। আমি তো অন্য ইতে যাই, তো আমি বলছি এই জায়গায় আমার একটা বন্ধু থাকে। এগুলো বলার পর ওই মেয়েটা মানে লুধিনালে ওদিকে গেলে তো দেখা করে, আমি কাছে তোমার নাম্বারটা দিই, ওদিকে গেলে তোমার ফোন দেবো। বলার পর ওই নাম্বারটা দিলাম, আমার নাম্বার দিলাম। পরে কয়েকদিন পর ফোন দিছে, পর কথা শুরু হলো। পরে আমি তো আমার ওইদিকে যাইতে বললে, কিন্তু আমি যাইতে পারবো না, আমার কাজে ব্যস্ত, আমি যাইতে পারবো না, তুমি যদি পারো তুমি আসো, এটা বলছি। আমি আনতো না, সামনে মাসে 10 তারিখে পারবো হয়তো। পরে আসছে, আসার পর মানে ও ভাইয়া ভাইয়া বলতো না, আমি ওরে কখনো আমার তো অন্য ছিল যে আমি ওরে অন্য করুন। তো আসছে, মানে আসার পরে মানে আমি ওরে আমার সাথে দেখা করার পরে আমি ওরে নিয়ে গেলাম, আমি আমার সাথে সাথে নিয়ে গেছি করার, তো আমি ওরে ধরে নিয়ে গেছি। ওই হোটেলে, আবাসিক হোটেলে ঢুকাইছি। তখন বুঝতে পারে না, ওর লেখা ছিল উপরে, এটা অত না, আমি সাইড দিয়ে নিয়ে ঢুকেছি, বুঝতে পারে, মনে করছে কোনো জায়গায় নিয়ে যেতে থাকতো। নিয়ে যাওয়ার পরে বাস রুমে যখন ঢুকাইলাম, যখন 600 যখন টাকা দিলাম, তখনও বুঝছে, তখন তো অবাক হয়ে গেছে, প্রে করতেছে। তখন আমি দরজা আটকালাম, তখন ও বলতেছে কি করলো, এটা কি, কোন জায়গায় নিয়ে আসলে, পুরা কান্দতেছে, পুরা কান্না করতেছে। তারপর তো আমার তখন ওই সেন্স ছিল না এতটা, কি আমার তখন একটাই ছিল যে টাকা দিছে 600 টাকা রুম ভাড়া, করবো এরকম একটাই ছিল। পরে মেয়েটার সাথে অনেক করা, মানে শারীরিক যে সম্পর্ক, ওইটা হওয়ার পরে মেয়েটা মানে সেন্সলেস, মানে অজ্ঞানের মতো হয়েছে, এরকম অজ্ঞান হয়ে পড়ে থাকে। পরে মেয়েটা যখন একটু ভালো হলো, তখন মেয়েটা গলায় দড়ি দেবো, মরবো, আমার জীবনের আছে কি, তুমি জীবনটা কেন নষ্ট করলে, আমার তো জীবন শেষ এখন তো, মানে আমি এটাই সম্বল, আর এটাই তুমি নষ্ট করে দিলাম। অনেক কি করছে, আমার তখন মানে অনেক খারাপ লাগছে যে আমি কি করলাম, আমি শুধু একটা আমার স্বার্থটা আমি করছি, আমি ওর স্বার্থটা বুঝিনি, এরকম তখন আমার খারাপ লাগছে অনেক। কিন্তু তখন আর কি করা আছে, তখন মানে তার আগে তো আমার প্রথম কাজ করে না মাথায়, কি করুম, আমার ছিল আমি টাকা দিছি, টাকা তুলুম, যেমন 600 টাকা দিছে রুম ভাড়া, এটা ছিল। পরে আমার মাথায় পুরো করতেছে, আমি কি করলাম, এটা এরকম একটা মেয়েরই করলাম। পরে আমি বিষ খেবো, গলায় দড়ি দিতে যাবো না, আমি অনেক রিকোয়েস্ট করলাম, করলাম যে আমি তখন বিয়ে করুম। তারপর আমার বিয়ে করবার কেমন, আমি প্রতিবন্ধী, আমার নেই খেলার প্রতিবন্ধী, অনেক বুঝালো এভাবে। পরে আমার লগে রাপ করে আমি মোবাইল আর চালাম না, তুমি যেন আমার সাথে বেমানি করছো, তো মোবাইল ভেঙে গেছে। তো আমার মোবাইল ছিল একটা, আমার মোবাইল একটা দিলাম, জোর করে দিছে। পরে 500 টাকা বইরা দিছে ওর ব্যাগে, জোর করে নিতে চায় না, জোর করে দিছে। পরে গেছে, পরে নাকি ঘুমের বড়ি খেয়েছিল, ঘুমের বড়ি খাইয়া মরতে চাইছিল। 2-3 দিন মানে ছিল, মানে ফোন বন্ধ ছিল। পরে মানে সুস্থ হয়েছিল, তো পরে কল দিছে আমারে, এরকম একটা ছিল। পরে তো আমার মানে মাথায় অনেক করলো যে এরকম মেয়ের মানে জীবনটা শুধু আমার একটু স্বার্থের জন্য আমি এরকম একটা মেয়ের করলাম, জীবন নষ্ট করলাম। তো এরকম তো বহুত মেয়েরই করছে। তো আমি যখন করি, যখন একা একা ভাবি যে কি করলাম, এরকম মেয়ে, যে মেয়েরা তো ছিল না কোনো, মেয়েরা আমি মেয়েদের জীবনটা, এত সুন্দর জীবনটা নষ্ট করে দিছে শুধু একবারের জন্য।
একবারই করছি, তাতে মানে কত মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে। এটা মাঝে মাঝে এটা ভাবি, আবার ঘুমালে আমার এটি হয়েছে মেয়েদের মানে এটা 6-22 সালে। আর প্রতিবন্ধীর মেয়েটার কথা বেশি ভাবে, যে ওই মেয়েটা যেভাবে কাঁদছে ওইটার জন্য আমার অনেক খারাপ লাগে। কি করলাম ওটা। এটাই আপনার এখন প্রেজেন্ট লাইফ, রাইট? আমাদের হাতে এসএমএস পোলের রেজাল্ট চলে এসছে। একটু আগে আমরা বলেছিলাম যে একটা মেয়ে না জেনে, না বুঝে, না শুনে একটা ছেলেকে এতটা ক্রেজি ভাবে লাভ করতে পারে কিনা। দেখা যায় কম্পিউটার কি বলছে, উপলব্ধিটা কেন হলো? তো এটা উপলব্ধ হয়েছে আমি যখন মানে শুয়া থাকি অথবা একা থাকি, যখন ভাবি তখন মানে ওই যে সানজিদা মেয়ের কথা মনে পড়ে, পরে আরো যে কটা মেয়ের সাথে করছে এগুলোর কথা মনে পড়লে তখন মানে খারাপ লাগে যে কি করলাম এসব। কিন্তু এইরকম মেয়েদের জীবন নষ্ট করতেছি, এটা তো না। তো কিছুদিন আগে মোটরসাইকেল নিয়ে আসে ধরছে, তখন মানে নদীর পাড় দেয়া মানে দুপুর 12:30টার দিকটা। তো একটা 4-5 বছরের বাচ্চা নদীর পাড়ে ছিল, আর ওর বড় বোন এই সাইডে শাক তুলতেছিল। এরকম অবস্থা আমি যখন বাচ্চারা দেখে আমি ভাবলাম যে বাচ্চা মানুষ তো হরেন না দিলে আবার দৌড় দিতে পারে। তো বাচ্চাদের কাছে তো হরেন দিছে, হরেন দেওয়ার সাথে সাথে বাচ্চারা দৌড় দিছে, রাস্তার সাইডে ছিল, দৌড় দিয়ে মাঝখানে নিছে। বাচ্চারা তো এত বুঝে নাই, তো 4-5 বছরের বাচ্চা পিছিয়ে, তো ওই বাচ্চার দৌড় দেওয়া মানে আমার মোটর ছেলের সামনে পড়া, মানে সামনের থেকে বাড়ি গিয়ে সামনে 2 ফুটের মতো সামনে গেছে। আমি ব্রেক দৌড় দিতে তো নিচে টিকে গেছে, ওরা হাতে একটা ভেঙে গেছে, তো অনেকখানি শেষ হয়ে গেছে, এদিক দিয়ে নাক মুখ ছুলে গেছে। পরে তখনই আমার একটা বন্ধু ছিল, তো ওরে বললাম যে ধর ওরা হাসপাতাল নিয়ে লই, ওরে বাসায় নিয়ে আগে। আমি তো ভাবছি মরে গেছে, কারণ ওর একটা নাক চ্যাপটা ছিল, নাকে একটা চ্যাপটা ছিল, ওই 3 বছর থাকতে অপারেশন করছিল, নাক কাইটা হলাইছে অর্ধেক। আমি তো ওইটা বুঝি না, আমি ভাবছি যে হয়তো বাচ্চা মনে বাঁচবো না, এটা মুখ দিয়ে রক্ত পড়ছিল হালকা, মানে ফাইটে গেছিল এদিকটা ঠোঁট। তো আমি ভয় পেয়ে গেছি পুরো, আমি তো ওই বাচ্চা যেভাবে বাঁচান লাগবো। আর তখন আমি ওরে নিয়ে মানে মোটর সাইকেলের চড়ায় আমি মানে কি করে হাসপাতাল নিলাম। তখন লোকজন জিজ্ঞাসা করছে যে কি হয়েছে, তখন খালি একটা কথা বলছি গাছ থেকে পড়ে মনে হয়েছে, কারণ কেউ বলার সময় ছিল না, কারণ আমার ছিল যে লোকজন ধরলে অনেক কিছু জিজ্ঞাসা করে বাচ্চারা মারাও যেতে পারে, আগে বাঁচে নেই পরে। তো আর এমন জায়গায় এক্সিডেন্ট হয়েছিল যে ওই জায়গায় যদি ফালাই যেতাম কেউ দেখতো না এরকম। ওর বোনের নিচে ছিল, আর সামনের লোক ছিল না, পিছের লোক ছিল না এরকম। ওর বাচ্চাটারে তো আমারই ছিল যে বাস আমাকে, পরে হাসপাতাল থেকে আসি, পরে অনেক ইমি করলো, করার পরে বাচ্চাটা মোটামুটি ওই হাসপাতাল পারবো না, এক্সরে করছে আর ওই করছে, পারবো না হাসপাতালে। পরে এনামে নিয়ে গেছি আমার টাকা, তখন আমার পকেটে ছিল 8,000 টাকা। তো এনামে নিয়ে যাওয়ার পরে ভর্তি করে দিয়ে এলাম, এরা চিকিৎসা করছে, 3 দিন বেডে ছিলাম। 3 দিন পর যা পরে বাচ্চাটা আনছি, যত টাকা ছিল 24,000 টাকার মতো খরচ হয়েছে। 3 দিন ছিল বেড ভাড়া আর যা খরচ, আর ওর বড় আব্বারে দিছে যে 4,000 টাকা, প্রথম দিন 2,000, পরে দিছে 2,000, 4,000 টাকা, আর গাড়ি ভাড়া দিছে, মানে এরকম সাহায্য করছে যে দিয়ে কিছু খরচা করেন, সব মিলে আমার 24,000 টাকার মতো গেছে। আর ওদের বাসায় মানে ওর বাপ্পি এখন আমার ফোন দেয় দিয়া মানে অনেক কি করে যে বেড়াইতে যেতে হয়, যে ওর বাচ্চাটার যে এত বড় একটা ক্ষতি হয়ে গেছে এটা মানে কিছুই মনে করে না, তারপর আমার প্রতি এতই করে। আমি মানে যখন ওই ভালো কাজটা করলাম, ওইরকম একটা বাচ্চা, গরিব অসহায় একটা বাচ্চাকে জেনে এইভাবে বাঁচালাম, এভাবে করে আমি নিয়ে গেলাম, ঠিক আছে। এটা করার পর আমার অনেক ভালো লাগছে যে ওর বাপ মা আমাকে এতটা করছে, যে ওরকম মানুষের লাখ লাখ টাকা খরচ করে এতটা ভালোবাসে কি ওর কাছ থেকে পায় না, এরকম লাগছে আমার। প্রিয় শ্রোতাদের, লাখো শ্রোতা যেটা বিশ্বাস করলেন সেটা আসলে কতটুকু বিশ্বাসযোগ্য। আমরা এ পর্যায়ে পরীর সাথে সরাসরি কথা বলতে চাই, যে আমাদের জেবিএসবি তে শুরু থেকে রয়েছে, এবং আজকে আমার বিশ্বাস যে ও যেটা বলেছে, রবি পরীকে তার জীবনের সমস্ত সত্য কথা বলেছে, কিন্তু আজকে আরো সে 2-1 লাইন বেশি জানতে পেরেছে, যাহা বলিব সত্য বলিব সুবাদে। আমরা এই মুহূর্তে পরীর সাথে সরাসরি যোগাযোগ করব এবং পরীকে মুখোমুখি করতে চাই আমাদের গেস্ট রবির সাথে। দেখি সে এতটা ক্রেজি কিনা তার সম্পর্কে, এবং সেই সাথে আমাদের শ্রোতাদের যে বিশ্বাসযোগ্যতার যে লেভেলটি রয়েছে সেটা আমাদের অনুষ্ঠানের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ সেটারও একটা প্রমাণ আমরা পেয়ে যাব। এতক্ষণে ফোনটা কানেক্ট করে ফেলেছে সুমন এবং মঞ্জু। চলুন আমরা এবার পরীর সাথে কথা বলি। হ্যালো, পরি বলছেন? জি বলেন। পরি, আমি আরজে কিবরিয়া বলছি, যাহা বলিব সত্য বলিব থেকে। আপনার সঙ্গে রবির পরিচয় আছে? অবশ্যই। রবিকে কি আপনি লাভ করেন? অবশ্যই। অবশ্যই মানে আসলে কতটুকু লাভ করেন তাকে? কতটুকু? অনেক। অনেক বেশি লাভ করেন। আচ্ছা ঠিক আছে, আপনার বয়সটা কি আমাদেরকে একটু বলা যাবে? মানে আপনি কিসে পড়ছেন, বা অন এভারেজ আপনার বয়সটা আসলে কত? আমার বয়স আপনার কোনো প্রয়োজন আছে? আচ্ছা ঠিক আছে, আমাদের কোনো প্রয়োজন নেই আপনার বয়স জানার। মেয়েদের বিয়ের জন্য একটা বয়সের দরকার হয়, সেই বয়সটা কি আপনার হয়েছে নাকি তারও নিচে আপনি? অবশ্যই হয়েছে। ওকে, আপনার হয়েছে। মেয়েদের বিয়ের বয়সটা কত আপনি কি জানেন? হ্যাঁ অবশ্যই জানি। আপনি আমাদেরকে বলবেন যে বিয়ের বয়সটা কত? ন্যূনতম বাংলাদেশের আইন অনুযায়ী 18 বছর পূর্ণ হলে মেয়েদের বিয়ে হ্যাঁ হয়ে যায়। জি, আইনত বিয়ে হয়। আপনার তাহলে 18 বছর পার হয়েছে, তাই তো? আর হয় মেয়ে হলো হবে আর কি হবে। ওকে, আপনি কতদিন যাবত রবিকে ভালোবাসছেন? তাও 2 বছর কি 3 বছর। 2 বছর 3 বছর। আপনি রবি সম্পর্কে কি সবকিছু জানেন? আমি ওর সম্পর্কে কিছু জানি না আর জানতেও চাই না, ঠিক আছে।
আপনি না জেনেই একটা মানুষকে এতটা ভালোবাসছেন, অবশ্যই। সেক্ষেত্রে যে আপনার অনেক বড় বিপদ হতে পারে, ক্ষতি হতে পারে, সেটা আপনার কখনো মনে হয় না? আমি সব রকম বিপদ এবং ক্ষতির জন্য প্রস্তুত আছি। আপনি যে কোনো ধরনের ক্ষতির জন্য প্রস্তুত আছেন? অবশ্যই। আপনাকে আমি কয়েকটা এক্সাম্পল দিতে পারি। রবি আজকে এবিসি রেডিওর যাহা বলিব সত্য বলিবতে অনুষ্ঠানে এসছে, সে তার জীবনের বড় বড় ভুলগুলো সে আজকে স্বীকার করেছে। আপনি চাইলে ওকে জিজ্ঞেস করতে দেখতে পারেন। 12টি মেয়ের জীবন সে নষ্ট করেছে, একটা মেয়েকে সে বিয়ে করে অস্বীকার করেছে, আপনার সম্ভবত ফুফাতো বোন হয় সঞ্জিদা। এবং শুধুমাত্র তাই না, আপনার সাথে সে দীর্ঘদিন যাবৎ শারীরিক সম্পর্ক রাখার পরেও এখনো আপনি তাকে চান। আপনি যেটা আজকে প্রথম জানলেন সেটা হচ্ছে যে 12টা মেয়ের সাথে সে ক্লাস 6-এ থাকা অবস্থায় সে পতিতালয়ে যায়, বিভিন্ন মেয়েদেরকে পটিয়ে পটিয়ে সে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। তার মধ্যে একটা প্রতিবন্ধী মেয়েও ছিল, সে প্রতিবন্ধী মেয়ে তার জন্য ফাঁসি পর্যন্ত নিতে গিয়েছে। এগুলো কি আপনি জানেন? না, আমি জানতাম না। তো আপনি তো আজকে জানলেন হ্যাঁ। সে যে এই ধরনের খারাপ মানুষ, এটা জানার পরেও কি আপনি তাকে যেভাবে চাচ্ছেন এখনো সেভাবে চাবেন? অবশ্যই। আমি একটা কথা বলি, উনি যদি আমার সাথে সম্পর্ক করে এখন যদি ভালো হতে চায়, আমি অবশ্যই ওনার সাথে সম্পর্ক রাখতে চাই। ও যদি ভালো না হয়? ভালো না হলে আমি চেষ্টা করব, আমার যতটুকু সাধ্য হবে আমি চেষ্টা করবো ভালো করতে। তারপরে যদি ভালো না হয় কিছু করার নেই। তারপরেও আপনি তাকে বিয়ে করবেন, তারপরেও আপনি তার সাথে থাকবেন? হ্যাঁ, আমি ওর সাথে থাকতে চাই। একটা কথা বলি, ভালোবাসলে যে বিয়ে করতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? ভালোবাসা মানে পাওয়া এই তো নয়। ভালোবেসে আপনি যে কাজটি করছেন, এই ছেলেটার সাথে শারীরিক সম্পর্ক করছেন, এটা কি ভালোবেসে করা যায়? যাই হোক, এটা আমার ভুল হয়ে গেছে, আর তো কিছু করার নেই, বুঝতে পারি। আপনি যদি বিশ্বাস না হয়, আপনি আমার ডান পাশেও রয়েছে রবি, আমি যেটা বললাম ওর সম্পর্কে আপনি ওকে জিজ্ঞেস করেন যে এটা সত্য কি মিথ্যা। আর যে তুমি আমার কথা শুনতে পারতেছ? উনি যা বললো সব সত্য। হ্যাঁ, উনি যা বলছে সব সত্য। যাই হোক, অনেক ভালো কথা, খারাপ কিছু না। আমার যদি আপনি স্বীকার করতেন আমি আপনাকে কিচ্ছু বলতাম না। কি? যদি আপনি এই কথাগুলো আমার আগে বলতেন আমি আপনাকে কখনো কিছু বলতাম না। আগে এগুলো তো কেউ জানে না, ঠিক আছে? আজকে আমি সব প্রকাশ করছি, সবাইকে বলছি, এগুলি সবাইকে জানাইছে। তুমি এখনো কি আমাকে ভালোবাসো? অবশ্যই। আমি একটা কথা বলি, যদি তুমি ভালো আমার কাছে আসো, আমি তোমার সব সব যা করছো সব কিছু দিলে আমি তোমার কাছে যেতে রাজি আছি। আমি তো এখন সব ছেড়ে দিছি, সব ভালো হয়ে গেছে, নিজের ভুলটা বুঝতে পারছি, এখন ভালো হয়েছে। ওকে রবি, আপনি এটা বলেন তো, আপনি যে পরি মেয়েটার সাথে আমরা কথা বলছি, পরীকে কি আপনি ভালোবাসেন? সত্য করে বলেন। হ্যাঁ, পরীকে আমি ভালোবাসি, কিন্তু আমি যেটা বলি ওটা ও অন্যটা আবার করে, এরকম, সেজন্য মানে ওকে ভালো লাগে না। আমি ঠিক বুঝলাম না যে এই পরিটাকে আপনি যখন পরিটার সাথে আপনার শারীরিক সম্পর্ক ছিল, ঠিক সেই মুহূর্তে পরি ফুফাতো বোনের সাথে আপনি শারীরিক সম্পর্ক করেছেন এবং করে সেটাকে আপনি ট্র্যাপে ফেলে তার সাথে আপনি ঘর সংসার করার কথা বলে আপনি ঘর সংসার শেষ পর্যন্ত করেননি। তারপর আপনি ওখান থেকে ফিরে এসেছেন। এখন আপনি বলছেন যে পরীকে আপনি লাভ করেন। এটা তো আমার কাছে মনে হচ্ছে এক ধরনের মিথ্যা কথা আপনি বলছেন। আপনার আজকে সত্য স্বীকার করার সাহস আছে, আপনি সত্য স্বীকার করেন এবং আমার মনে হয় সেটাই ভালো হবে। হ্যালো, আমি আসলে সব এখন ছেড়ে দিছি, এখন ওইসব করে না, এখন কোনো মেয়ের সাথে করি না। তো তোমারও তো আমি অনেকবার বলছি যে আমার ফোন দিবা না। আমি তোমাকে অনেকবার মিথ্যা তো বলছি যে আমার বিয়ে হয়ে গেছে মিরপুর থেকে। তো ওইগুলি খালি বলছি যে তুমি আমার যাতে ফোন না দাও, ঠিক আছে? আমি এখন কোনো মেয়ের সাথে কথা বলি না, কোনো মেয়ের সাথে করি না, আমি সব বাদ দিয়ে দিছি একবারে। সেজন্য তোমাকে না করছি যে আমার আর কখনো ফোন দিবা না। তো এটাই, ঠিক আছে? যে আমি একটা কথা বলি, আমি জীবনে ফার্স্ট টাইম কাউকে পছন্দ করছিলাম আর ভালোবাসছিলাম তারে, আর সারা জীবন ভালোবাসি যাবো, এটা মনে রেখে। এরপর কি আমার সাথে কথা বলো কি না বলো আমার কোনো কিছু করার নেই। একটা কথা মনে রেখে যে কিনা যে কোনো মেয়ে কাউকে ভালোবাসে আর সারা জীবন তারে ভালোবেসে যায়, আর আমিও তোমাদের সারা জীবন ভালোবেসে যাও। তুমি আমার ভালোবাসো কি না বাসো তা আমার জানার বিষয়। ওকে পরি, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলবার জন্য। আপনি ভালো থাকবেন। প্রিয় শ্রোতা, আমরা পরীর সঙ্গে কথা বললাম এবং 95% শ্রোতা যারা ইয়েস বলেছিলেন তাদের কথা যে কতখানি সত্য সেটা আমরা প্রমাণ পেলাম। অর্থাৎ প্রিয় শ্রোতা, আপনাদের বিশ্বাসের লেভেল এবং আমাদের শোর যে আজকে যে রবি যে সত্য প্রকাশ করছে সেটার যে কন্টিনিউটি সেটা একেবারে মিলে গিয়েছে। তবে আমি শুধু একটা কথা বলতে চাই, লাভ করা ভালো, ভালোবাসা আছে বলেই দুনিয়াটা এতটা বেশি সুন্দর, কিন্তু লাভ করে জেনে শুনে আগুনে ঝাঁপ দেওয়াটা আদৌ উচিত কিনা সেটা আপনারা আজকে যাহা বলিব সত্য বলিব শুনলেই বুঝতে পারবেন। আমরা আরো সামনের দিকে যেতে চাই। শেষে আপনাকেও বলছি, আপনি যদি আমাদের অনুষ্ঠানে আসতে চান সেক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রথমে লিখবেন JBSB স্পেস কনফেস স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। ওকে রবি, আপনি যে উপলব্ধি করেছেন নিজের জায়গা থেকে যে বিবেকের তাড়নায় হোক বা যে কোনো কারণেই হোক আপনি যাহা বলিব সত্য বলিব এসেছেন, আপনাকে কষ্ট দেয় প্রতি মুহূর্তে এই ঘটনাগুলো। লাস্ট আপনি কবে এত বড় ভুল করেছেন? লাস্ট এটা ভুল করেছি যে প্রতিবন্ধী মেয়েটা, ওইটার পর আমি আর কখনো কিছু করিনি। প্রতিবন্ধী মেয়েটা কবে নাগাদ ছিল? এটা কত?
14 ফেব্রুয়ারি এই যে এই বছরে 2013 সালে। 2013 সালে 14 ফেব্রুয়ারি আপনার লাস্ট ভুলটা ছিল, এরপরে আপনি কোনো ভুল করেননি। সানজিদার সাথে আপনার কোনো যোগাযোগ নেই? সঞ্জিতা ওর সাথে আমার যোগাযোগ নেই। পরি ছাড়া আর অন্য কারো মেয়ের সাথে আপনার সাথে যোগাযোগ আছে? এখন পরি ছাড়া আমি সব মেয়ে মানে সিম বহুতগুলো চেঞ্জ করছি, কিন্তু ওই পরি মেয়েটার মানে ওইটা আমি কল দিয়ে একবার বলছিলাম যে মানে ও মানে আমার এত পাগলের মতোই করে, তারপরে ফোন দিয়ে আমি আমার নাম্বারটা ওর কাছে আছে, অন্য কোনো মেয়ের সাথে কথা বলি না। তো অন্য কোনো মেয়ের নাম্বার আছে কিন্তু কল দেয় না এরকম। আপনি যাহা বলিব সত্য বলিবতে কেন আসলেন? আমি এটাই আসছি কারণ আমি যখন রাত্রে ই করি, যখন একা একা থাকি, শুয়ে থাকি, তখন আমি ভাবি এগুলি নিয়ে যে কি করলাম আমি, এরকম মেয়েদের সাথে ই করে মেয়েদের জীবনটা শুধু নষ্ট করলাম। আপনার জীবনও তো নষ্ট হয়ে গেছে। তো আমার জীবনটা নষ্ট হচ্ছে, এটা আমি ভাবি যে না আমার জীবনটা নষ্ট হচ্ছে শুধু এই মেয়েদের কারণে। তো মেয়েদের এরকম যদি আমি না করতাম তো আমি পড়লে মেয়েদের কারণে ঠিক বলবো না, আমি বলতে চাচ্ছেন যে মেয়েদের প্রতি আপনার যে অন্যায় লিপ্সা, আমার যে এটা খারাপ একটা নেশা ছিল মেয়েদের প্রতি, ওই নেশার কারণে মানে আমার আজকে এরকম পড়ালেখা শেষ হয়েছে, অনেক ইয়ে গেছে, জীবনটা এই পর্যায়ে আছে। যাদের কাছে আপনি এত বড় বড় ভুল করেছেন তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? তাদের উদ্দেশ্যে আমি একটু বলবো যে না, আমি যা করছি যদি কেউ শুনে থাকো আমার এই কথা, তো আমার মাফ করে দেও সবাই, যাদের সাথে আমার এরকম আচরণ হয়েছে। আপনি কি মনে করেন যে এত সহজ করে বললে না তারা মাফ করে দিবে আপনাকে? তো আমি জানি যে ওরা মাফ করবো না, আর ওই বিশেষ করে সঞ্জিতা যে মেয়েটার সাথে আমার বিয়ে হয়েছে, তো ওই মেয়েটার সাথে তো অনেক কিছু, ওই মেয়েটা আমি অনেকবার ফোন করে বলছি যে মাফ করে দেও, মানে ওর খালারে বলছি যে আমার মাফ করে দেন, আমি আসলে ভুল করে ফেলেছি অনেক, ই করে দেন, এখন যাওয়ার হয়ে গেছে। আমার ওরা কথা শুনে না, ওরা আমার অনেক ই দিছে, অনেক বকাবাজি করছে, অনেক কিছু করছে। এই মেয়েটাকে কি আপনি জীবনে আপনার ভুলের সংশোধনের জন্য হোক বা জেরার জন্যই হোক আপনি এই মেয়েটাকে নিয়ে ঘর সংসার করবেন? আপনার প্ল্যান আছে এরকম? কোনটা? সঞ্জিতাকে? সঞ্জিতার তো বিয়ে হয়ে গেছে। সঞ্জিতার বিয়ে হয়ে গিয়েছে? যে ছেলেটির সাথে বিয়ে হয়েছে সে আপনার সম্পর্কে জানতো? না, সেই ছেলেটাকে জানতো না। তার মানে তার কাছে এটা এখনো আমি গোপন? জানতাম না, আমি শুধু শুনছি বিয়ে হয়ে গেছে। আপনার মতো যারা ভুল করছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আমার মতো যারা মানে এখন যে মেয়েরা শুনতেছে তাদের উদ্দেশ্যে আমি যেটাই বলবো যে রং নাম্বারে কোনো ছেলের সাথে দেখা তো করবেনই না, আর হলো যে কোনো ছেলের সাথে ছেলের পরিচয় সবকিছু না জেনা কোনো ছেলের সাথে দেখা করবেন না, কোনো কোথাও যাবেন না, আর বিয়ে হওয়ার আগ পর্যন্ত কোনো ছেলের সাথে কোনো রকম সম্পর্কে জড়াবেন না, এটাই আমি বলবো। এটা তো আপনার ঘটনা শুনে আমরা যেটা বুঝতে পারলাম কেউ ইচ্ছা করেনি, আপনি সবগুলোকে বাধ্য করেছেন। বাধ্য করছি, এরকম বহুত ছেলে আছে যারা এরকম মেয়েদের পটিয়ে এই কাজগুলো করে। কাজগুলো ছেলেদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ছেলেদের উদ্দেশ্যে কি বলবো, মানে এখনকার যুগে ছেলেরা মানে সব ছেলেরা মোটামুটি, সব ছেলে না মানে কিছু কিছু ছেলেরা এরকম মেয়েদের সাথে সারাদিন ফোনে কথা বলে এরকম করে, তো ওদের উদ্দেশ্যে এটাই বলবো এগুলি করে শুধু নিজের ক্ষতি, নিজের লাইফটাই নষ্ট হয়ে যাবে এগুলি করলে, যেমন ভাবে আপনারটা হয়েছে। আমারটা হয়েছে। তো এর এক সময় এটা ই হবে এটাই। আর আমার একটি ছিল যে আমি বাবা মার কথা আসলে শুনতাম না, তোদের জন্য একটাই কথা বলবো যে সবাই যেন বাবা মার কথা শুনে, বাবা মা কিন্তু ভালোর জন্য সবকিছু বলে, কিন্তু এখন তো আমরা বুঝতে পাই না। আপনাকে আমার একটা প্রশ্ন, আপনি খুব ভেবেচিন্তে উত্তর দেবেন। আপনি তো বিয়ে করবেন ভবিষ্যতে, রাইট? আপনার যদি একটা কন্যা সন্তান হয়, আপনার যদি একটা মেয়ে হয়, আপনার মেয়ে যদি এরকম ট্র্যাপে পড়ে, আপনি যেভাবে প্রত্যেকটা মেয়েকে ভাবে ট্র্যাপে ফেলেছেন, সেই ছেলেটির আপনি কি করবেন? ছেলেটাকে আমি কি করবো, ছেলেটার এরকম যদি আমার মেয়েকে করে তো আমি ওই ছেলেকে খুনি করে ফেলতাম। আপনি মন থেকে তাকে কখনো মাফ করতে পারতেন? আমি তাকে কখনোই মন থেকে মাফ করতে পারতাম না, তাকে যদি আমি পাইতাম ই করে তো আমি তোকে মেরে ফেলতাম। আপনি কতগুলো মেয়ের সাথে এরকম করেছেন, প্রতারণা করেছেন? 12টার মতো। তো 12 জন লোক যদি আপনাকে খুন করতে চায়, কান্ট ইভেন ইউ ইমাজিন আপনার অপরাধ কত বড়। আপনি যে রিয়েলাইজেশন থেকে, যে বিবেকবোধের জায়গাটা থেকে আজকে এখানে এসেছেন, সেই বিবেকবোধটাকে আমি আরো বেশি বাড়িয়ে দিতে চেয়েছি এই প্রশ্নগুলো করে, যে আপনি যাতে কখনো আর কোনো খারাপ কাজ না করেন। এখন আমি আসলে সব ই করি না, কারণ এখন আর ভালো লাগে না, কারণ এখন তো আমার ভবিষ্যতে চিন্তা করতেছে। আপনার জীবন অলরেডি হাফ ডান, লাইফ ইজ ফিনিশড। এডুকেশনের জায়গা থেকে আপনি ম্যাট্রিক পাস করেননি, আপনি দেখতে অত্যন্ত সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে। আপনি যে পরিবারে বড় হয়েছেন সেখানে টাকার কোনো অভাব ছিল না, আপনি আপনার লাইফটাকে শেষ করে দিয়েছেন। বাকি লাইফটাও এই মাঝামাঝি সময়ে আপনার যে রিয়েলাইজেশন, সেটা যদি আপনার পরবর্তী লাইফে রিমেইন থাকে, ধরে রাখতে পারেন, তাহলে হয়তো ভালো কিছু বের হয়ে আসবে। নইলে আসলেই মানে একটা আগাছার মতো লাইফ, টু বি অনেস্ট। শেষ হয়ে গেল রবির অপ্রিয় সত্য উদ্ঘাটন। আমরা দুজন গেস্টকে আজকে পেয়েছিলাম জেবিএসবিতে, যাহা বলিব সত্য বলিবতে, এবং দুজনই তাদের জীবনের অপ্রিয় সত্যগুলো প্রকাশ করেছে। বয়সের দিক থেকে তাদের খুব বেশি তারতম্য করা যায় না, কিন্তু ভুলের দিক থেকে ভুলের বা অপরাধের যে পরিমাণ, সেটা কিন্তু বয়সের তুলনায় অনেক অনেক বেশি। আমরা প্রার্থনা করতে চাই এই দুজনের জন্য সামনের দিনগুলোতে তারা যেন এরকম কোনো ভুল না করে, এবং একই সাথে প্রার্থনা করতে চাই তাদের জন্য যারা তাদের বিবেকের দংশনে দংশিত হচ্ছেন তাদের অতীত জীবনের ভুলের জন্য।